আচ্ছা, অ্যাসাইনমেন্ট পর্যন্ত মোটামুটি সব বলা হয়ে গেছে, আশা করি করেছিস। গেম থিওরিটা শুরু করি আজকে। গেম থিওরিটার আজ অনেক দেরি হয়ে গেল, 1 ঘন্টা লেটে শুরু হচ্ছে সব কিছু মিলিয়ে। আচ্ছা, গেম থিওরিটা কী জিনিস? আচ্ছা, এখানে মার্কেটে সব সময় কোনো না কোনো, যে কোনো বিজনেসের মধ্যে বিভিন্ন অপোনেন্ট এক্সিস্ট করে। অপোনেন্ট মিনস, ধর ফর এক্সাম্পল আমি যদি একটা এখন কোনো কিছুর দোকান থাক, বা ফর এক্সাম্পল ধর হচ্ছে মার্কেটে ধর হচ্ছে টেলিফোন কোম্পানিসগুলো, এয়ারটেলও আছে, ভোডাফোনও আছে, জিওও আছে, কিন্তু একটা সময় আরও অনেক কোম্পানিসগুলো ছিল। আস্তে আস্তে সবাই চলে গিয়ে মোটামুটি এখন যদি মার্কেট বলিস তাহলে হচ্ছে জিও বেশি, তারপর এয়ারটেল, কিন্তু একটা সময় জিও ছিলই না। এবার হচ্ছে, এইবার যখন এই যে বিভিন্ন কোম্পানিসগুলো বা ব্যবসায়ী যাই বল না কেন, বিজনেসম্যানগুলো তারা মার্কেটে বিজনেস করতে নামে, তাদের তো মার্কেটটা সেম বলতে মানে কাস্টমারের সংখ্যা নির্দিষ্ট, কাস্টমার তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু তবুও তাদের মধ্যে বিজনেসটা করতে হবে, কেউ গেন করে কেউ লস করে, ব্যাপারটা এরকম। এবার যখন কোম্পানিসগুলো বিজনেস করে তাদের দেখবি বিভিন্ন পলিসিস থাকে, বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। আজকে তুই জিও ইউজ করবি কেন, বা হচ্ছে এয়ারটেল বা ভোডাফোন কোনটা ইউজ করবি, ডিপেন্ড করছে হচ্ছে কে তোকে কোন স্ট্র্যাটেজি, মানে কী কীভাবে তোকে হচ্ছে, মানে আমি যে কিনবো মানে কোনো একটা প্রোভাইডার বা এয়ারটেল বা জিও যেটা ইউজ করবো না কেন, সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে কি তারা কী পলিসিস মার্কেটে নিয়ে এসছে। আমার যদি মনে হয় যে আমার দরকার নেই, যে হচ্ছে আমার এত ডেটার দরকার নেই, আমার শুধু কল হলেই হবে, তাহলে আমি সেই রকম পলিসিটা, মানে এক একটা কোম্পানির যদি আমি কথা ভাবি, তাহলে দেখবি বিভিন্ন পলিসি থাকে। মান্থলি এত টাকা হলে এইটা পাবে, এত টাকা হলে এই জিনিস পাবে, এত টাকা এই হলে এই জিনিস পাবে। বিভিন্ন কোম্পানির অসংখ্য স্ট্র্যাটেজি থাকে। তো আমি যদি শুধু মান্থলি বেসিস স্ট্র্যাটেজি বলি, তারও দেখবি হচ্ছে 10 রকম স্ট্র্যাটেজি রয়েছে। যেমন হচ্ছে এয়ারটেলের রয়েছে, তেমনি জিওর রয়েছে, সকলেরই এরকম কতগুলো স্ট্র্যাটেজি থাকে, যে হচ্ছে স্ট্র্যাটেজি বা হচ্ছে তার হচ্ছে করসপন্ডিং পলিসিস বলে, যে হচ্ছে আমার আমার কেউ চাই হচ্ছে পার ডে হচ্ছে 2 GB ডেটা 1 মাস ইউজ করবে, তাহলে তার জন্য একরকম চার্জ। কেউ চাই না শুধু কল করবে, তার জন্য একরকম চার্জ। কেউ চাই না আমার 1 GB হলে হবে, তার জন্য একরকম চার্জ। তাহলে বিভিন্ন পলিসিসগুলো থাকে। ধর একটা কোম্পানি হচ্ছে জিও, আর একটা কোম্পানি হচ্ছে এয়ারটেল, সেই এয়ারটেলেরও বিভিন্ন স্ট্র্যাটেজিসগুলো থাকে, কিন্তু মার্কেট তো সেম, নাম্বার অফ কাস্টমার সেম। ঠিক আছে, এবার তাহলে হচ্ছে কে কোন সিমটা নেবে, আমি যদি ধরে নিই একটা মানুষ একটাই সিম ইউজ করে অ্যাট এ টাইম, তাহলে তার উপর ডিপেন্ড করে হচ্ছে তাহলে দুজন বিজনেসম্যানের টার্গেট কি থাকে, সবসময় একটা ইন্টারেস্ট থাকে কে কত হচ্ছে মার্কেটটাকে ডোমিনেট করতে পারবে। ঠিক আছে, তো তাহলে দেখ, এটা অলওয়েজ দুজন প্লেয়ারের মধ্যে একটা গেম চলতে থাকে, দুজন প্লেয়ারের মধ্যে। বা এখানে নর্মালি অ্যাকচুয়ালি এত বড় বড় কোম্পানির দরকার নেই, এখানে নর্মালি খুব সংক্ষিপ্ত আকারে বললে, মার্কেটে এখানে দেখ, আমি শুধু দুজনের কথা বলছি, মার্কেটে আরও অনেক রয়েছে, শুধু এয়ারটেল জিও কেন, বিএসএনএল রয়েছে, ভোডাফোন রয়েছে। আমরা যেটা করব এখানে হচ্ছে 2% জিরো সাম গেম। ঠিক আছে, মানে এখানে বিজনেসম্যান দুজনই, দুজনই বিজনেসম্যান, তার বেশি বিজনেসম্যান নেই। মানে কোনো একজন কোনো একটা জায়গা থেকে লাভ করে নেওয়া, মানে অপরজনের সেটা, ধরো হচ্ছে ব্যাপারটা, মার্কেটে কোনো একটা 10 জন খরিদ্দার ছিল, এই 10 জন খরিদ্দারের মধ্যে যদি আমি আমি 10 জনকেই পেয়ে যাই, তাহলে হচ্ছে আমার 10টাই লাভ, ওর তো লস। ঠিক আছে, আমি এমন এমন স্ট্র্যাটেজি বা প্ল্যান দিলাম, তাতে হচ্ছে আমি লাভ করে গেলাম, হয়ে গেল, আমার খরিদ্দার চলে আসলো। ব্যাপারটা এরকম, মানে এখানে আমরা যেটা করছি 2%, মানে আমার যেটা লাভ সেটা অপরের লস। এটা ঠিক এই কোম্পানির এই বিজনেসগুলো হয় না, কারণ এখানে থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট চলে আসছে। থার্ড পার্টি ইনভলভমেন্ট মানে যে কাস্টমার, মানে পে করছে অ্যাকচুয়ালি কাস্টমার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দুজন বিজনেসম্যান, তৃতীয় পার্টি হচ্ছে কাস্টমার। কিন্তু যদি 2% জিরো সাম গেমের কথা বলি, হ্যাঁ আচ্ছা, আমরা এখানে যেটা পড়বো অনলি যেটা বলছি 2% জিরো সাম গেম। মার্কেটে মেবি মেনি পার্সেন্ট জিরো সাম গেম হতে পারে, বা মেনি পার্সেন্ট গেম হতে পারে। ঠিক আছে, সবসময় জিরো সাম না হতেও পারে। মেনি পার্সেন্ট গেম বলতে কি, আমি যেটা উদাহরণ দিলাম এটা হচ্ছে 2% নয়, না, দুজন বিজনেসম্যান আছে আর কিছু কাস্টমার আছে। ঠিক আছে, কাস্টমারের কখনো হচ্ছে লাভ লসের ব্যাপার নেই, কাস্টমারটা হচ্ছে সে হচ্ছে মার্কেট থেকে কিনবে, মানে তৃতীয় পার্টির ইনভলভমেন্ট থেকে যাবে।
মানে কোনো একটা কোম্পানির লাভ লস ডিপেন্ড করবে হচ্ছে কত বেশি সে কাস্টমার সে হচ্ছে ধরতে পারলো তার ওপর। কিন্তু 2% জিরো সাম গেম মানে এমন একটা গেম বা এমন একটা বিজনেস, দুজন মানুষ একটা ফিল্ডে নেমে কোনো বিজনেসটা করছে, কোনো একজনের লাভ হলে কোনো একজনের লস হবে, মানে সম পরিমাণে। এবং জিরো কেন বলা হচ্ছে, মানে যে কোনো একজন বিজনেসম্যান যদি 10 টাকা লাভ করে, অপর বিজনেসম্যান ঠিক 10 টাকা লস করে যাবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, সিম্পল এক্সাম্পল দিয়ে দিই। ধর আমি আর আর তোদের মধ্যে কেউ একজন, দুজন ঠিক করেছি একটা গেম খেলবো, ঠিক আছে, একদম সিম্পল এক্সাম্পল আছে। আমার হাতে একটা কয়েন আছে, তোর হাতে একটা কয়েন আছে, ঠিক আছে। এবার কয়েন, আমিও কয়েনটা টস করব, তুইও একটা কয়েন টস করবি, ঠিক আছে। তো এবার ঠিক করলাম যে হচ্ছে আমার কয়েনে হেড এবং তোর কয়েনে যদি হেড পড়ে, তুই আমাকে 10 টাকা দিবি। বোঝা গেল? বোঝা গেল? মানে দুটো কয়েনেই যদি হেড পড়ে, দুটোতেই দুজন মিলে আমি 10 টাকা লাভ করব। এইবার তাছাড়া যদি অন্য পসিবল ওয়েতে যা খুশি পড়ুক, আমারটাই হেড তোর টাইটেল, আমার টাইটেল তোর টাইটেল, ঠিক আছে তো, বা আমার টাইটেল তোরটাই হেড, ইন দ্যাট কেস আমি বলবো আমি তোকে 2 টাকা করে দেবো। বোঝা গেল কি বলতে চাইছি? মানে একবার যদি হেড পড়ে, ডবল হেড পড়ে, তাহলে আমি 10 টাকা নেব, আর বাকি সব ক্ষেত্রে আমি তোকে 2 টাকা করে দেবো, বা বললাম 5 টাকা করে দেবো, বা বললাম 1 টাকা করে দেবো, আমি যা খুশি বলতে পারি তো। মানে সেটা ডিপেন্ড করবে মার্কেট, দুজন প্লেয়ার যারা ইনভলভ আছে গেমের মধ্যে, তারা কোন স্ট্র্যাটেজিতে গেমটা খেলবে তার উপর ডিপেন্ড করে, বা কীভাবে গেমটা খেলবে, মানে কোন তাদের তো কোনো ল থাকবে, তার উপর ডিপেন্ড করে। এইবার লক্ষ্য করে দেখ, আমি যদি বলি যে হচ্ছে দুজন গেম খেলবো যে এরকম একটা স্ট্র্যাটেজি, তাহলে আমি তখনই 10 টাকা তোর কাছ থেকে গেন করব যখন হচ্ছে তোর হচ্ছে দুটোই হেড পড়বে। তার মানে কি, তুই আমাকে যদি 10 টাকা দিস, তাহলে আমার 10 টাকা লাভ হবে, কিন্তু তোর 10 টাকাটা লস হয়ে যাবে, কারণ তুই তো আমাকে পুরোটাই দিয়ে দিয়েছিস। এবার দেখ অপোজিটটা করলাম কি, এবার দেখ তুই, আমি যে পদ্ধতিতে করেছি, আমার টোটাল 4টে পয়েন্টস আসবে, দুটো হেড, একটা টেল একটা হেড, মানে আমার হাতে যেহেতু কয়েন রয়েছে, তোর হাতে একটা কয়েন রয়েছে, তাহলে আমারটাই টেল তোরটাই হেড, আমারটাই হেড তোরটাই টেল, আর দুটোই টেল। 3টে পয়েন্ট পড়লে তোর তোর জেতার চান্স আছে 3টে অপশানে, মানে 3টে অপশানে তুই জিততে পারিস, কিন্তু 3টে অপশানে জিতলেও তুই 3বার, যদি 4বার পর পর টস হয়, 4বার টসে তুই যদি 3বার জিতিস, আমি যদি একবার জিতি, তুই 3বারে 6 টাকা পাবি, আমি 10 টাকা পাবো, কিন্তু এর কোনো গ্যারেন্টি নেই। তার মানে এর কোনো গ্যারেন্টি নেই যে হচ্ছে আমি হচ্ছে অলওয়েজ জিতে যাব, এরকম কোনো গ্যারেন্টি নেই। হয়তো পরপর 5বারই হচ্ছে 10 টাকা বললো, 2 টাকা, সরি, হেড বললো না, ডবল হেড বললো না, দুটোতেই হেড বললো না, তাহলে ইন দ্যাট কেস মানে তোর জেতার চান্স অনেক বেশি আমার থেকে, কিন্তু আমার জেতার চান্স কম, কিন্তু আমি যখন জিতবো তখন অনেকটা পেয়ে যাবো। তুই পরপর 5বার জিতে যত টাকাটা পাবি, আমি একবার জিতলেই হচ্ছে সেই টাকাটা তোর কাছ থেকে নিয়ে নেবো। তাহলে ব্যাপারটা এই ধরনের গেমের ক্ষেত্রে লক্ষ্য করে দেখ, আর যে যে তোর যে টাকাটা পাবে, সে হচ্ছে কি হয়ে যাবে, সে গেনার হবে, আর যে টাকাটা দেবে তা সে সেম পরিমাণ লস করবে। তার মানে টোটাল লাভ, মানে একজনের লাভ ইকুয়াল টু অপরজনের লস, এই টাইপের যদি গেম হয়ে যায়, তখন তাকে জিরো সাম গেম বলে। বোঝা গেছে জিরো সাম গেম কাকে বলে? ব্যাপারটা এরকম। একজন, কিন্তু সব সময় এটা না হতেও পারে, মার্কেটে এই ধরনের কন্ডিশন না হতেও পারে, হয়তো দুজন বিজনেসম্যান বিজনেস করছে, দুজনেই লাভ করছে, তখনই সম্ভব যখন মার্কেটে থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে। মানে সবসময় যে গেম মানেই 2% হতে হবে এমন কোনো কথা নেই, মেনি পার্সেন্ট গেম হতে পারে, মেনি পার্সেন্ট গেম হতে পারে, থার্ড পার্সেন্ট হতেই পারে, একসঙ্গে মার্কেটে হচ্ছে অনেকজন লাভ করছে, অনেকজন লস করছে, ঠিক আছে, তা ব্যাপারটা এরকম। আচ্ছা, এই যে এই গেমটার যদি আমি বলি মেনি পার্সেন্ট জিরো সাম গেম, তার তার মেন প্রত্যক্ষ উদাহরণ হচ্ছে স্টক, মানে স্টক মার্কেটে যে গেমটা হয়, স্টক মার্কেটে যারা হচ্ছে ইনভেস্ট করে, পুরোটাই পুরোটাই হচ্ছে মেনি পার্সেন্ট জিরো সাম গেম। মানে কেউ একদিন যদি কোনো টাকা ইনভেস্ট করে 10,000 টাকা লাভ করে, কেউ না কেউ এক্স্যাক্টলি 10,000 টাকা নয়, মানে হতেই পারে, মানে ব্যাপারটা এরকম নয় যে ঠিক অপোজিট আর একজন আছে সে 10,000 টাকা লস করেছে। মানে আমি টোটাল ভাবি, যারা লাভ করছে, তারা যে পরিমাণ টাকা লাভ করছে, সেই পরিমাণ টাকা মার্কেটে সেদিনকে কেউ না কেউ লস, মানে বাকি কিছু জন লোক লস করেছে, বুঝেছি, যেগুলো মেনি পার্সেন্ট জিরো সাম। স্টক মার্কেটটা পুরোটাই হচ্ছে জিরো সাম গেমের ওপর চলে। মানে কারো, মানে ব্যাপারটা এরকম, তো টাকা তো আর হচ্ছে স্টক মার্কেটে, ধর আমি আজকে ইনভেস্ট করলাম, ঠিক আছে, মানে কেমন হয়, স্টক মার্কেটে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করা যায়,
মানে ধর আজকে ইনভেস্ট করে আর আজকেই আমাকে টাকাটা মানে যা হবে দিনের শেষে কেন দিনের এনি টাইম, ধর আমি এখন ইনভেস্ট করলাম কোনো একটা স্টকে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর আমি দেখলাম হচ্ছে এখন আমি 100 টাকা ইনভেস্ট করলাম কোনো একটা পার্টিকুলার স্টকে, সেই স্টকটা কিছুক্ষণ পরে 105 টাকা হয়ে গেল, আমি বেচে দিলাম, তাহলে আমার 5 টাকা লাভ হয়ে গেল। এবার আমি যখন ইনভেস্ট করেছি, ইনভেস্ট করা মানে আমি বাই করেছি, মানে আমি কিনেছি স্টকটাকে, ঠিক আছে? তো কেউ একজন সেটাকে সেল করেছিল, সে বেচেছিল, মানে আমি যখন কিনলাম এবং দামটা যখন 105 টাকা হলো, তাহলে আমার 5 টাকা যদি লাভ হয়, ও যখন বেচেছিল 100 টাকায়, ও কিন্তু পরে হচ্ছে 105 টাকা যখন দাম হয়ে গেল, অ্যাকচুয়ালি ওর 5 টাকা লস হলো, বুঝলি তো? ওর কাছে অ্যাকাউন্ট থেকে 5 টাকা কেটে নেবে। তাহলে এইভাবে চলে টোটাল স্টক মার্কেটটা। তাহলে এই এই ব্যাপারটায় যেটা হচ্ছে, এইটা পুরোটাই মেনি পার্সেন্ট জিরো সাম গেমে চলে, কিন্তু আমরা অত দিকে যাব না। আমরা মেনলি আমাদের এখানে দুজন বিজনেসম্যান থাকবে, বা দুজন বিজনেসম্যান ইন ম্যাথমেটিক্যাল টার্মে বলা হয় প্লেয়ার বলা হয়, গেম থিওরি তো এখানে বলা হয় প্লেয়ার, দুজন প্লেয়ার থাকবে, দুজন প্লেয়ারের মধ্যে গেম হবে, একজনকে বলা হয় প্লেয়ার এ আর একজনকে বলা হয় প্লেয়ার বি। এবার যখন মার্কেটে নেমে গেম খেলবে, তাহলে তার কিছু স্ট্র্যাটেজি থাকে, যে আমি এইভাবে গেমটাকে খেলবো, তাহলে আমি এইভাবে জিততে পারবো, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি আমি স্টক মার্কেটেরই কথা ভাবি, আমি যখন নিজে স্টক মার্কেটে ইনভেস্ট করব, বা তুই যখন ইনভেস্ট করবি, তুই দেখবি যে না এই স্টকগুলোই আমি ইনভেস্ট করব আজকে, যদি ইনভেস্ট করি তাহলে আমার লাভ হতে পারে, এবং তার পেছনে রিজন থাকবে, আমার ইনভেস্ট করার রিজন থাকবে, ঠিক আছে? বিভিন্ন জনের বিভিন্ন রিজনে ইনভেস্ট হয়, আমি যে যে কারণে ইনভেস্ট করব, তুই সেম কারণে ইনভেস্ট না করতে পারিস, আমি যা যা কন্ডিশন দেখে। তার মানে দুজন যখন বিজনেস করছে বা যাই করুক না কেন, তারা ওই বিজনেসে কোন কোন জায়গায় ইনভেস্ট করবে যাতে তার লাভটা ভালো হয়, সেটা তার তার সেইগুলোকে কোন কোন পদ্ধতি বা কোন কোন এগুলোকে বলা হয় স্ট্র্যাটেজি, ঠিক আছে? কিভাবে সে ইনভেস্ট করবে, তার কিছু স্ট্র্যাটেজি থাকে প্রতিটা বিজনেসের জন্য, বা পলিসিস থাকে, যে হচ্ছে আমি এই পলিসি মেনটেন করে আমি এই বিজনেসটা করব যাতে আমার হচ্ছে লাভ হয়, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এটা। সিমিলারলি অপোজিট যে হচ্ছে থাকবে, অপোজিট যে প্লেয়ার থাকবে, আমি এখানে দুজন পার্সনের কথাই বলবো অলওয়েজ, কারণ 2% জিরো সাম গেম বলছি যেহেতু, মানে একজন বিজনেসম্যান এবং অপরজন বিজনেসম্যান, দুজনের প্রথম বিজনেসম্যানের কিছু স্ট্র্যাটেজি রয়েছে, দ্বিতীয় বিজনেসম্যানের কিছু স্ট্র্যাটেজি রয়েছে। প্রথম বিজনেসম্যান কিছু স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটে নেমেছে, দ্বিতীয় বিজনেসম্যান তার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটে নেমেছে, এবং হচ্ছে এই মার্কেটে নামার পর তারা একটা নির্দিষ্ট ফিল্ডে সেম বিজনেসটা করছে। জিরো সাম গেম বলতে একজনের যতটা লাভ হবে, ঠিক অপরজনের সেম পরিমাণ লস হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তাহলে এইরকম যদি হয়, তাহলে হচ্ছে মানে কে কোন স্ট্র্যাটেজি কিভাবে ফলো করলে তার লাভ হবে বা লসটাকে মিনিমাইজ করবে, এই টার্গেটগুলো তোকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে গেম থিওরির মেন ব্যাপার হচ্ছে এইরকম, ওই ট্রান্সপোর্টেশন বা অ্যাসাইনমেন্টের প্রবলেমের মতো কিছু হচ্ছে এইরকম জিনিস থাকে, মানে হচ্ছে এই যে দুটো প্লেয়ার থাকে, একজনকে বলা হয় প্লেয়ার এ, ঠিক আছে? যেটা হচ্ছে কলামের বরাবর রয়েছে দেখ, প্লেয়ার এ, আর ওপরে যে প্লেয়ারটা রয়েছে সেটাকে বলা হয় প্লেয়ার বি। দুজন প্লেয়ার রয়েছে, এবং দুজন প্লেয়ার এর কতগুলো হচ্ছে স্ট্র্যাটেজি রয়েছে, প্লেয়ার এর স্ট্র্যাটেজির এম সংখ্যক স্ট্র্যাটেজি রয়েছে, A1 A2 AM। সিমিলারলি প্লেয়ার বিরও এন সংখ্যক, মানে হচ্ছে প্লেয়ার বিরও কতগুলো স্ট্র্যাটেজি রয়েছে, এন সংখ্যক স্ট্র্যাটেজি, এমন না হচ্ছে নাম্বার অফ স্ট্র্যাটেজির বোথের ক্ষেত্রে সেম হবে। প্লেয়ার এ মার্কেটে নেমেছে কতগুলো নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে, প্লেয়ার বি মার্কেটে নেমেছে কতগুলো নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে, কিন্তু ফিল্ড অফ ইন্টারেস্ট সেম, মানে সেম বিজনেস, সেম টাইপের বিজনেস, মানে একই জায়গায় তারা ইনভলভ, একই একই বিজনেসের মধ্যে তারা ইনভলভ হয়েছে। তাহলে তাহলে প্লেয়ার এর হচ্ছে এম সংখ্যক স্ট্র্যাটেজি রয়েছে, প্লেয়ার বির হচ্ছে এম সংখ্যক স্ট্র্যাটেজি রয়েছে। এবার কে কোন স্ট্র্যাটেজিতে মুভ করবে সাচ দ্যাট তাহলে তার তার নিজস্ব লাভটা বেশি হয় বা তার লসটা কম হয়, মানে বিভিন্নভাবে ভাবতে পারিস, আমরা কীভাবে ভাববো পরে দেখব। সাধারণত এই টোটাল ম্যাট্রিক্সটাকে এই ফর্মে লেখা হয়, A11 A12 A1N A21 A22 A2N, এরকম করে AM1, এটা ক্যাপিটাল এ হয়ে গেছে, এটা স্মল এ হবে, AM1 AM2 AMN। এইগুলোকে কি বলা হয়, এই যে দুটো প্লেয়ার আছে না, প্লেয়ার এ অ্যান্ড প্লেয়ার বি, দিস ইজ, এই যে এখানে যে ম্যাট্রিক্সটার মধ্যে লিখেছি, এটা M×N ম্যাট্রিক্স যেটা লেখা হয়েছে, এই যে এ আই যে এই যে M×N ম্যাট্রিক্সটা লেখা হয়েছে M×N, এই ম্যাট্রিক্সটাকে তোর বলা হয় পে অফ ম্যাট্রিক্স, পে অফ ম্যাট্রিক্স, অ্যান্ড দিস ইজ এ পে অফ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ। মানে এখানে ধরে নেওয়া হয় এই যে এই সাইডে, ঠিক আছে, তো লেফট সাইডে যে যে কলাম বরাবর যে প্লেয়ার রয়েছে, একে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার, মানে এই ক্যাপিটাল এ ইজ এ ম্যাক্সিমাইজিং প্লেয়ার অ্যান্ড ক্যাপিটাল এ ইজ দ্য মিনিমাইজিং প্লেয়ার।
মিনিমাইজিং প্লেয়ার মানে দিস পে আপ ম্যাট্রিক্স, মানে এখানে যে পে আপ এলিমেন্টগুলো রয়েছে A11 A12 A1n A21 A22 A2n, এইগুলো হচ্ছে এর প্রফিট। এর প্রফিট মানে ফর এক্সাম্পল যে হচ্ছে বি এর এতগুলো মুভ ছিল মার্কেট, এতগুলো স্ট্র্যাটেজি ছিল, এর এতগুলো স্ট্র্যাটেজি ছিল, দেখা যাচ্ছে বি যে মুভটা দিল এ তার করসপন্ডিং একটা মুভ দেবে। মানে মুভ বলতে কি এখানে স্ট্র্যাটেজি প্লে করবে, মানে ডিপেন্ড করবে মানে যে বি কোন মুভটা দিলে এ কোন মুভটা দেবে, বা বি কোন স্ট্র্যাটেজিতে মার্কেটে হচ্ছে বিজনেস শুরু করলে এ তার অপোজিট হিসাবে জেতার জন্য কোন স্ট্র্যাটেজিটা নিয়ে মার্কেটে প্লে করবে, ঠিক আছে, মার্কেটে নামবে, সেটা ডিপেন্ড করবে। যদি বি1 স্ট্র্যাটেজি বরাবর মুভ করে এবং এ যদি A1 স্ট্র্যাটেজি বরাবর মুভ করে, তাহলে A11 এটাকে বলা হয় এজ প্রফিট, মানে এর প্রফিট। A11 মেবি নেগেটিভ হতে পারে, আমি একবারও বলছি না পজিটিভ। ইফ A11 নেগেটিভ, ধর -2 ইউনিট আছে, দ্যাট মিনস ইফ বি1 স্ট্র্যাটেজি বরাবর মুভ করে এর প্রফিট হবে -2 রুপিস, বা যদি রুপি বলি বা কিছু একটা বলি -2 ইউনিট। -2 ইউনিট মিনস যে প্রফিট মিনস হচ্ছে অ্যাকচুয়ালি এর লস। মানে এমন ভাবার দরকার এখানে ম্যাট্রিক্সটা গিভেন এ অলওয়েজ জিতে যাবে, এই কোয়ান্টিটিগুলো কি আছে তার উপর ডিপেন্ড করে এ জিতবে মানে লস করবে সেটা ডিপেন্ড করবে, মানে আসবে। মানে তার মানে হচ্ছে মার্কেটে দুজন প্লেয়ার আছে, মেন ব্যাপার তারা একটা সেম পার্টিকুলার বল বিজনেস ফিল্ডে তারা বিজনেস করছে। ব্যাপারটা কি, দুটো প্লেয়ার এমনভাবে বিজনেস করছে কোনো একটা প্লেয়ারের লাভ মানে অপোজিট প্লেয়ারের সেম পরিমাণ লস। ইন দ্যাট কেস আমরা বলবো দিস ইজ এ 2% জিরো সাম গেম। 2% জিরো সাম গেমে কি থাকে, দুটো প্লেয়ার থাকে, প্লেয়ার এ অ্যান্ড প্লেয়ার বি। সাধারণত প্লেয়ার এ এই ডান দিকে বাঁদিকে কলাম বরাবর লেখা হয়, আর প্লেয়ার বিটাকে মাথার ওপরে রেখা হয়। প্লেয়ার এর কতগুলো স্ট্র্যাটেজি থাকে, A1 রো বরাবর A1 A2 এম সংখ্যক স্ট্র্যাটেজি আছে, মানে বা এম সংখ্যক মুভ বলা হয়। প্লেয়ার বিরও হচ্ছে এন সংখ্যক মুভ রয়েছে, B1 B2 BN, ঠিক আছে, তো এন সংখ্যক মুভ রয়েছে অ্যান্ড করসপন্ডিং একটা ম্যাট্রিক্স গিভেন, দিস ইজ নোন অ্যাজ দ্য পে অফ ম্যাট্রিক্স। এআই যেটা বলা আছে সেটা পে অফ ম্যাট্রিক্স। পে অফ ম্যাট্রিক্স মানে হচ্ছে এর করসপন্ডিং যে এলিমেন্টগুলো, এবং হচ্ছে ধরা হয় দিস ইজ এ পে অফ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ, দ্যাট ইজ এর করসপন্ডিং যে হচ্ছে A11 A12 A1n বা ইন জেনারেল এআই যে, এগুলোকে বলা হয় এজ প্রফিট। এ কে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার, বি কে বলা হয় মিনিমাইজিং প্লেয়ার। এজ প্রফিট মানে হচ্ছে এ যে পরিমাণ লাভ করবে, এজ প্রফিট মানে হচ্ছে এ যে পরিমাণ হচ্ছে লাভ করবে। এই প্রফিটটা মেবি নেগেটিভ হতে পারে, প্রফিটটা একবারও বলিনি পজিটিভ হবে, ঠিক আছে। কোনো কোয়ান্টিটি এ যদি A1 মুভ করে, বি যদি B1 মুভ করে, তাহলে হচ্ছে এই কোয়ান্টিটি A11 যদি নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি এর লাভ নেগেটিভ ইউনিট, মানে বির লাভ মানে এর লস। বোঝা গেল ব্যাপারটা, এই জিনিসটা উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ প্লেয়ার বি দেওয়া থাকে। আচ্ছা, সাধারণত এই ডান দিকে যে প্লেয়ারটা থাকে সেটাকে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার, আর ওপরে যে প্লেয়ারটা থাকে সেটাকে বলা হয় মিনিমাইজিং প্লেয়ার, ঠিক আছে। তো ব্যাপারটা এইগুলো বলা হয়। আচ্ছা, সব সময় এইভাবে এরকম নয় যে এ একটা ধর দুটো বিজনেসম্যান মার্কেটে বিজনেস করছে, সেম ফিল্ডে সেম বিজনেসে ইনভলভ আছে, মানে একজনের লাভ ইকাল টু অপরজনের লস যদি হয়, মানে এরকম নয় যে দুজনেই সব সময় এ একটা স্ট্র্যাটেজিতেই খেলবে। হয়তো বি অ্যাট এ টাইম 3টে স্ট্র্যাটেজিতে মুভ করছে, যে কোন একটা মার্কেটে নেমেছে, ইনভেস্টমেন্টের কথাই বলি, স্টক মার্কেটে ধর ইনভেস্টমেন্ট, মানে আমি বাই করব তো অপরজন সেল করবে, যদি আমি ভাবি মানে দুজনই স্টক মার্কেটে আমি আছি আর কেউ নেই, মানে আমি যেটা বাই করব অপরজন হচ্ছে সেল করবে, ব্যাপারটা এরকম যদি হয়। এবার দেখা যাচ্ছে দুজনই মার্কেটে আজকে খেলছি আর সারা স্টক মার্কেটে আর কেউ নেই। এবার ধর হচ্ছে আমার কাছে 5টা কোম্পানি আছে, এর কাছেও ধর 5টা কোম্পানি মানে হচ্ছে স্টক মার্কেট কিনতে গেলে কোনো না কোম্পানির স্টক কিনতে হয় বা আরেকজন সেল করতে হয়। কেউ ধর যদি সেল করে তাহলে আমি সেটা কিনবো, মানে দুজনই আছে আর বেশি কেউ নেই, তাহলে কেউ সেল করছে। বা এরকম ভাবে ভাবতে পারিস, দুটো পার্টি বলতে একটা পার্টি হচ্ছে বায়ার, একটা পার্টি হচ্ছে সেলার। আমি যদি এরকম ভাবে বলি, মানে বায়াররা যতগুলো বায়ার আছে তারা একটা পার্টি, তারা একটা দলের লোক, এরকম ভাবে ভাবা যেতে পারে। সেলাররা যতগুলো রয়েছে তারা একটা দলের লোক। তাহলে এইভাবে ভাবলেও তাহলে টোটাল স্টক মার্কেটটাকে 2% জিরো সাম গেমে ভেবে নেওয়া যেতে পারে। এখানে মেনি পার্সন ইনভলভ, বাট আমি বলতে পারি টোটাল বায়াররা একটা গ্রুপে রয়েছে, টোটাল সেলাররা একটা গ্রুপে রয়েছে, তাহলে 2% হয়ে গেল। মানে অনেক লোক ছিল, বায়ারদের বললাম একটা দল, সেলারদের ফুটবল খেলছি বা ক্রিকেট খেলছি, যখন ফুটবল খেলছিস তখন হচ্ছে 11 জন মিলে একটা দল, ঠিক আছে। তো 11 জনের টোটাল কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করবে হচ্ছে
কেউ জিতলো বা জিতলো না, যদি আমি এটা ভাবি, তাহলে কিন্তু তোর হচ্ছে 2% জিরো সাম গেম হয়ে যায়। 22 জন প্লেয়ার খেলছে কিন্তু অ্যাকচুয়ালি দুটো দল হিসাবে যদি ভাবি তাহলে 2% গেম হয়ে যায়। মানে এই 11 জনের মধ্যে কোনো একজন যদি অপোজিটকে গোল করে দেয় তাহলে হচ্ছে এরা জিতে, ওরা যদি না গোল করতে পারে তাহলে এরা জিতে যাবে। মানে ব্যাপারটা দেখা যাচ্ছে এই আমার হচ্ছে 12 জন প্লেয়ার ছিল, সেই 11 জন প্লেয়ার ছিল, অপোজিটে একজন গোল করেছে আর ওদিকে কেউ করতে পারেনি, তাহলে আমরা জিতে গেলাম। তাহলে স্টক মার্কেটও তুই এভাবে ভাবে যেতে পারিস। কিছু সংখ্যক লোক বায়ার তারা ধরে একটা পার্টি, কিছু সংখ্যক লোক সেলার তারা ধরে একটা পার্টি। এবার ধর আমাদের মধ্যেও কেউ হয়তো কেউ হচ্ছে হয়তো বাই করেছিল, হয়তো কমে গেছে তার মানে দাম, 100 টাকায় বাই করেছিল, কিছুক্ষণ পরে মানে 100 টাকায় আমি যদি কিছুক্ষণ একটা বাই করি, অপর পার্টির কোনো একজন 100 টাকায় কিছু একটা সেল করেছিল, এবার আমার দামটা কমে গেছে, ঠিক আছে, আমার দামটা কমে গেছে, কমে যাওয়া মানে হচ্ছে আমি যদি 95 টাকা এসে গেছে তার মানে আমার 5 টাকা লস দিনের শেষে। আমি বাই করেছিলাম 100 টাকায়, লাভ করতে পারলাম না। অপরজনের হচ্ছে 100 টাকায় বেচে দিয়েছিল, পরে দাম কমে গেল, তার মানে কি সে তো 5 টাকা লাভ, বেশি লাভে দিনের শুরুতে বেচে দিয়েছে, তার মানে তার লাভ হয়ে গেল। ব্যাপারটা এইরকম ভাবে যদি ভাবি তাহলে কিন্তু 2% জিরো সাম গেম হয়ে যাবে টোটাল স্টক মার্কেটটাকে, বুঝেছিস? এবার লক্ষ্য করে দেখ, একদল বায়ার আছে একদল সেলার আছে, তারা কোন জায়গায় খেলবে? তারা তো বিভিন্ন স্টকগুলো কিনবে। ধর হচ্ছে রিলায়েন্সের স্টক রয়েছে, জিও স্টক রয়েছে, বিভিন্ন জিনিসের সব, তোরা যে জানি না তোর স্টক মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে কিনা, প্রচুর এই ধরনের স্টক রয়েছে যেটা মার্কেট থেকে কেনা যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টক রয়েছে, অ্যাক্সিস, সব যত রকম ব্যাঙ্ক আছে তাদের স্টক রয়েছে মার্কেটে। তারা আমি শেয়ার কিনতে পারি বেচতে পারি, বিভিন্ন কোম্পানিজগুলো, অনেক কোম্পানি আছে যাদের শেয়ার কিনতে পারি বেচতে পারি। তাহলে এইরকমভাবে কিছু দল কিনেছে কিছু দল বেচেছে, দিনের শেষে কেউ না কেউ তো লাভ করেছে কোনো একটা দল, ঠিক আছে? তো যদি হচ্ছে সেই দিনে সব স্টকগুলোর দাম বাড়তে থাকে তাহলে হচ্ছে লাভ করেছে কারা? যারা কিনেছে। লস করেছে কারা? যারা বেচেছে। সেই দিনে যদি দামগুলো কমতে থাকে, যারা বাই করেছিল তারা লস করবে আর যারা সেল করেছিল তারা লাভ করবে। ব্যাপারটা এই 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 রকম ব্যাপারটা তোর হচ্ছে ঘটে, ঠিক আছে? তো এইরকম ভাবেও ভাবা যেতে পারে। তার মানে কি, ওই যে আমার হাতে অনেকগুলো অপশান রয়েছে, মানে মার্কেটে এখানে যদি শেয়ার মার্কেটে প্রচুর স্ট্র্যাটেজি বলতে আমার হাতে প্রচুর স্টক রয়েছে যেগুলো আমি বাই সেল করতে পারি। তাহলে এইগুলোই মানে কোন স্টকটা কতটা পরিমাণ কিনবো, মানে মানে ধরো আমি আজকে কিনবো ঠিক করেছি, আমার হাতে 10টা বা 5টা স্টক সিলেক্ট করেছি, সেই 5টা স্টক কিনবো। আর একজন তো সেই 5টা স্টক বেচবে, তবেই তো আমি কিনতে পারবো। টোটাল জিনিসটা কনস্ট্যান্ট, আর একজন বেচলে তবেই আমি কিনতে পারবো, বুঝেছিস? তাহলে তখন হচ্ছে 2% জিরো সাম গেম আসবে, এবং হচ্ছে ওই যে 10টা স্টক 10টা অপশান রয়েছে ওগুলোই আমার স্ট্র্যাটেজি। এবার হতেই পারে আমি কোনো একদিন ঠিক করলাম আমি ওই একটা স্টকই কিনবো, বাকি স্টকগুলো, আমার হাতে 10টা স্টক ছিল, ওই 10টা স্টক আমি কিনবো না। কারণ আমি ইচ্ছে করলে একটা স্ট্র্যাটেজি বরাবরই খেলতে পারি, আবার ইচ্ছে করলে না প্রতিটা স্টক আমি দুটো একটা করে কিনবো, দুটো একটা ইউনিট করে। 100 টাকা ছিল, 100 টাকা অল্প অল্প করে ইনভেস্ট করবো, 10টা স্টকে 10 টাকা করে ইনভেস্ট করবো, সেটাও করতে আবার হতে পারে একটা স্টকেই 10 টাকা 100 টাকা ইনভেস্ট করে দিতে পারি। তার মানে যখন আমি এইভাবে করব যে একটা জায়গায় একরকমভাবে ইনভেস্ট করব, তখন বা একটা স্ট্র্যাটেজি চুজ করে আমি গেম খেলবো, তখন সেটাকে বলা হয় পিওর মুভ। মানে এই গেমটা পিওর মুভ বা পিওর স্ট্র্যাটেজি বলা হয়। কিন্তু যখন আমি যদি অ্যাট এ টাইম হচ্ছে 3-4টে স্টক বা 3-4টে মুভ ইউজ করছি, তখন বলা হয় হচ্ছে হচ্ছে মিক্স স্ট্র্যাটেজি। তাহলে ধর ব্যাপারটা হচ্ছে, ধর প্লেয়ার এ শুধু B1 চুজ করবে এমন কথা, ধর প্লেয়ার বি যখন হচ্ছে মার্কেটে নামলো তখন হচ্ছে এর যে যতগুলো অপশান ছিল B1 B2 Bn, তার মধ্যে 5টা অপশান অ্যাট এ টাইম চুজ করলো। প্লেয়ারের A1 A2 M ছিল, তার মধ্যে সে 3টে অপশান চুজ করলো। তাহলে এই ধরনের মুভকে বলা হয় মিক্স মুভ, ঠিক আছে, বা মিক্স স্ট্র্যাটেজি মুভ। সিমিলারলি আবার যদি এরকম হয় যে প্লেয়ার এও একটা মুভ নিল, প্লেয়ার বিও একটা মুভ নিল, ইন দ্যাট কেস সেটাকে বলা হচ্ছে পিওর মুভ। কিন্তু যদি প্লেয়ার বি ধর B1 মুভটা দিল কিন্তু প্লেয়ার A1 আর A2 দিল, তখনও মিক্স স্ট্র্যাটেজি হয়ে যায়। বুঝে গেল? দেখলে এটা করলেই তার লাভ বেশি হবে, বুঝলি, বা লস কম হবে কিছু একটা, সেটা আমরা পরে আসি লাভ লসের হিসাব কিভাবে আসবে। তাহলে মেন ব্যাপার হচ্ছে মার্কেটে দুজন প্লেয়ার আছে, একজনকে বলা হয় প্লেয়ার এ, একজনকে বলা হয় প্লেয়ার বি। প্লেয়ার এ সাধারণত এরকম হচ্ছে বাদিকে থাকে, প্লেয়ার বি মাথার ওপর থাকে। প্লেয়ার এ কে বলা হয় ম্যাক্সিমাইজিং প্লেয়ার, প্লেয়ার বির হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার। প্লেয়ার এর কতগুলো মুভ থাকে? এম সংখ্যক, প্লেয়ার বির হচ্ছে এন সংখ্যক মুভ থাকে। করসপন্ডিং একটা ম্যাট্রিক্স গিভেন থাকে, দিস ম্যাট্রিক্স ইজ নোন অ্যাজ দ্য পে অফ ম্যাট্রিক্স। এই পে অফ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ, দ্যাট মিনস এই এন্ট্রিগুলো A11 A12 A1N এগুলো হচ্ছে প্রফিট অফ এ, এগুলো প্রফিট অফ এ ডিনোট করছে। যদি A11 ইন জেনারেল AI যে মেবি নেগেটিভ হতে পারে, AI যে নেগেটিভ হলে এর প্রফিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে নেগেটিভ প্রফিট মানে হচ্ছে বির লাভ, এইগুলো,
ঠিক আছে? তো এইবার মেন ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত প্রবলেমটাকে এর সাপেক্ষে সলভ করব, এর সাপেক্ষে মানে এর প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব, হয়ে আছে? তাহলে এই ব্যাপার, তাহলে অনেক কিছু বললাম। আচ্ছা, এইগুলোকে বলা হয় স্ট্র্যাটেজি, B1 B2 BN স্ট্র্যাটেজি, A1 A2 M স্ট্র্যাটেজি, এটাকে বলা হয় পে অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এ হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, বি হচ্ছে মিনিমাইজিং প্লেয়ার। এটা একটা গেমের জন্য গিভেন থাকবে। তো 2% জিরো সাম গেম। জিরো সাম কেন? দিনের শেষে লাভ লস সমান, লাভ লস সমান মানে কোনো একটা প্লেয়ার যত টাকা লাভ করবে ঠিক অপোজিট প্লেয়ার ঠিক তত টাকাই লস করবে, বোঝা গেল? এই জন্য এটাকে বলা হয় 2% জিরো সাম গেম। তাহলে এইবার আমরা হচ্ছে এই যা গেলাম ইন জেনারেল এটা হচ্ছে এম ক্রস এন অর্ডার হয়। যদি এম ইকাল টু এন হয়ে যায়, এম ইকাল টু এন হতেই পারে, তখন হচ্ছে তোর বলা হয়, সেটাকে বলা হয় স্কোয়ার গেম বলে। এটার একটা নাম দেওয়া হয় স্কোয়ার গেম, মানে এরও যতগুলো স্ট্র্যাটেজি, বিরও ততগুলো স্ট্র্যাটেজি। যেমন আমি একটু আগে যেটা গেম করেছিলাম, দুটো কয়েন আছে, দুটো টস করবো, এটা হচ্ছে স্কোয়ার গেম। মানে আমারও হেড টেল পড়তে পারে, অপরজনেরও হেড টেল পড়তে পারে, দেন জেতা জেতা হারার যে ব্যাপারটা। তবে ওটা পুরোপুরি গেম যেটা বলে সেই গেমের মধ্যে পড়ে না, ওটা টোটালটাই তো ভাগ্যের ওপর ডিপেন্ড করে, প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করে, হেড পড়বে না টেল পড়বে, আমার ডিসিশনের ওপর ডিপেন্ড করে না। তবুও আমি গেম আকারে ভাবতে পারি, ওটাই গেম ধরে নিলাম, বোঝা গেল? বাট আমার ডিসিশনের ওপর ডিপেন্ড করে না, আমি তো হচ্ছে ও হেড ফেললে আমি হেড ফেলবো, এটা তো করতে পারি না, তাহলে তো খুবই ভালো হতো, বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যাপারটা তোর ঘটনাটা ঘটবে। তাহলে 2% জিরো সামের গেমের মেনলি এই ব্যাপারটা থাকে। এইগুলো প্রথমে যদি ইয়ে থাকিস যে ইন্ট্রোডাকশন পার্টগুলোতে আমি যা বললাম এই জিনিসগুলো সব রয়েছে, এগুলো একটা দেখে নিবি, ঠিক আছে? এইবার দেখ, ব্যাপারটা লক্ষ্য করে দেখ, আমি যদি বলি একটা যদি উদাহরণ নিই, আমি উদাহরণটা একটা নেওয়ার চেষ্টা করি। ধর এইখানে একটা আমি অল্প 3x3 একটা ম্যাট্রিক্স নিয়েছি। ধর এখানে যে প্লেয়ার এ আছে, এই প্লেয়ার বি আছে, এখানে যে প্লেয়ার এ আছে, প্লেয়ার এ আছে, এইটার তিনটে মুভ রয়েছে। এটা B1, যেহেতু 3x3 নিয়েছি, B2, এমন নয় সবসময় সমান থাকবে, B3, এর তিনটে মুভ রয়েছে, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, মানে তিনটে স্ট্র্যাটেজি রয়েছে, A3। এরা এই তিনটে স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে নেমেছে, ঠিক আছে? এইবার দেখ, আমি একটা কোনো না কোনো একটা পে আপ ম্যাট্রিক্স নিচ্ছি, পে আপ ম্যাট্রিক্স নিচ্ছি মানে হচ্ছে, ধর আমি ফর এক্সাম্পল আমি বলছি এই পে আপ ম্যাট্রিক্সটা এই জিনিসটা ধরে নিচ্ছি, এটা 6, ধর এটা আছে 6, এটা আছে 6, এটা আছে 3, এটা -3, এবার এটা ধর হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। এটা মানে হচ্ছে এইরকম ভাবে পে আপ ম্যাট্রিক্সটা গিভেন। এই যে দেখ আমি বললাম না মেবি কস্ট নেগেটিভ হতে পারে, তার মানে ধর ইফ এ যদি A1 চুজ করেন, বি যদি B3টা চুজ করে, তাহলে কিন্তু হচ্ছে কি হবে, তাহলে দেখ হচ্ছে এর -3 টাকা প্রফিট হবে, মানে যদি আমি যদি টাকা যদি বলি 3 ইউনিট, তার মানে বি এর অ্যাকচুয়ালি লস হবে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? মানে এর কতগুলো স্ট্র্যাটেজি রয়েছে, বির কতগুলো স্ট্র্যাটেজি রয়েছে। আচ্ছা, তোর মনে হতে পারে তাহলে কে কোন স্ট্র্যাটেজিটা চুজ করবে। ধর বিট, এটা এটা যেহেতু বলছি এর পে অফ ম্যাট্রিক্স, এ ইজ দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার, মানে এই ম্যাট্রিক্সটা গিভেন উইথ রেসপেক্ট টু দ্য প্লেয়ার এ, মানে এর টার্গেট কি থাকবে, লাভ করা, ঠিক আছে? ব্যাপারটা এরকম। আচ্ছা, এর লাভ করা বলতে কি, মানে বি এ কে কত লাভ করতে দেবে সেটা, আর সেই হিসাবে তো লাভ করবে। ব্যাপারটা ধর ফর এক্সাম্পল টোটাল ইউনিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি পে আপ ম্যাট্রিক্সে সব থেকে ম্যাক্সিমাম ইউনিট রয়েছে 6। তাহলে তোর মনে হতে পারে যে হচ্ছে A1 চুজ করলো, বি যদি B1 চুজ করে, তাহলে হচ্ছে লাভ হবে 6 ইউনিট। এর ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে ধর আমি যদি এ প্লেয়ার হই, তুই যদি বি প্লেয়ার হোস, তোরও তো মার্কেট থেকে মানে লাভ লসের ব্যাপার আছে। আমি যদি আমি যদি এ প্লেয়ার হয়ে A1 স্ট্র্যাটেজি দেখে গেম ইয়েটা করি, মানে মুভ করি, তুই কিন্তু B1 চুজ করবি না। তোর হাতে তো দেখছিস যে আমি B1 কেন চুজ করবো, B1 চুজ করলে এর 6 টাকা লাভ হবে, তুই বলবি আমি B3 চুজ করবো, এর যাতে লাভটাকে মিনিমাম করা যায়, এর লাভ -3 টাকা হবে। এবার হতে পারে তাহলে যদি বলে তাহলে তো খুব ভালো, বি3 চুজ করলো। আচ্ছা, বি যদি B3 চুজ করে, এ বলবে আমি কেন A1 চুজ করব, আমি হচ্ছে A3 চুজ করব। বি যদি B3 চুজ করে, এ বলবে আমি A3 চুজ করব। আচ্ছা, এ যদি A3 চুজ করে, বি কেন বলবে আমি B3 চুজ করব, বি বলবে আমি হচ্ছে B2 চুজ করব। কি বলতে চাইছি বুঝতে পারছিস তো?
মানে ব্যাপারটা এরকম হবে কি, মানে হচ্ছে একজন কোন স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে নামছে, অপোজিট পার্টিটা সেটা দেখতে পাচ্ছে, যেহেতু 2%, 2%-এর জন্য কি হবে, মানে তার কাছে এই ম্যাট্রিক্সটা ক্লিয়ার, দুজনের কাছে এই ম্যাট্রিক্সটা ক্লিয়ার কে কোনটা চুজ করবে। তাহলে কি করবে, একজন অপোনেন্ট এ যদি A1 চুজ করে, B1 কখনোই চুজ করবে না, কারণ বি কি চাইবে একে 6 টাকা লাভ দিতে, তার তো 6 টাকা পকেট থেকে দিতে হবে, যদি আমি টাকা হিসাবেই ভাবি এটাকে। তখন বি বলবে আমি B3 চুজ করবো। আচ্ছা, বি যদি B3 চুজ করে, এ কি A3 এ কি A1 চুজ করবে, তাহলে তো এর লস হয়ে যাবে, এ বলবে না আমি চুজ করবো না, আমি A3 চুজ করবো। আচ্ছা, এ যদি A3 চুজ করে, বি কি B3 চুজ করবে, না চুজ করবে না, বি বলবে আমি B2 চুজ করবো। মানে এইরকম ভাবে চুজ করতে করতে কোন একটা জায়গায় যে এরকম ঠিক আছে, যে যে অ্যাডজাস্টমেন্ট চলে আসে, যে A3 চুজ করলে B2 চুজ করবে, ইন দ্যাট কেস তাহলে বুঝবো ওটাই সলিউশন। আর যদি না আসে, এরকম যদি মুভ করতেই থাকে, A1 চুজ করলে B1, মানে এরকম যদি চেঞ্জ করতেই থাকে, তখন আর পিওর মুভে সলিউশন আসে না। ঠিক আছে, এক্ষেত্রে পিওর মুভে আসবে অঙ্কটা, মানে আমি যেটা ওখানে গিয়ে শেষ করে দিলাম। মেন ব্যাপার লক্ষ্য করে দেখ, A1 চুজ করলে এ কিন্তু 6 টাকা লাভ করতে পারবে না, বি 6 টাকা লাভ করতে দেবে না, বি বি কি করবে, ওই রো বরাবর মিনিমাম যেটা সেটা ওকে করতে দেবে, সেই লাভটা। বুঝে দেখ, এ যদি A1 চুজ করে, মানে আমি যদি প্রতিটা, আমি এর সাপেক্ষে এ কোনটা চুজ করবে তার সাপেক্ষে যদি ভাবি, মানে ইফ এ চুজেস A1 স্ট্র্যাটেজি, বি করবে কি, বি সঙ্গে সঙ্গে ওই রো বরাবর গিয়ে দেখবে এ কত কম লাভ করতে পারে ওই রো বরাবর। তার মানে এ যদি A1 চুজ করে, এ কি করতে পারবে, এই লাইন বরাবর ম্যাক্সিমাম প্রফিটটা কখনোই করতে পারবে না, এই লাইন বরাবর সব থেকে মিনিমাম প্রফিটটাই করতে পারবে। এ যদি স্ট্রিক্ট করে থাকে আমি এ বাকি পলিসিগুলো যাবই না, A1 চুজ করবে, তাহলে এর 3 টাকা লস হবে। বা এর হাতে আর কোনো স্ট্র্যাটেজি নেই, A3 A4 A2 A3 নেই, একটাই স্ট্র্যাটেজি, শুধু ফার্স্ট রো, বি এর 3টে স্ট্র্যাটেজি আছে, ইফ এ চুজেস A1 দেন বি এ 3 টাকা লস করবে, কেন বি কখনোই B1 চুজ করবে না, কারণ বির যদি তিনটে স্ট্র্যাটেজি থাকে। সিমিলারলি ইফ এ চুজেস A2, দেন কি করবে, এ 2 টাকা লাভ করতে পারবে না, মানে তোর মনে হতে পারে এ চুজেস A2, বি তো B3 চুজ করে নিয়েছিল, বি বসে থাকবে না, বি তো বলবো আমি B1 চুজ করবো। বুঝে গেছিস তো, B1 চুজ করবো। তার মানে হচ্ছে আমি যদি প্রতিটা মুভ ভাবি, যদি ইফ এ চুজেস A1, এ কতটা লাভ করতে পারে এই রো বরাবর মিনিমাম যেটা, ইফ এ চুজেস A2, এ কত টাকা লাভ করতে পারে এই রো বরাবর মিনিমাম যেটা, ইফ এ চুজেস A3, এ কত টাকা লাভ করতে পারে, এ লাভ করতে পারে এই রো বরাবর মিনিমাম যেটা। তাহলে এর প্রফিটটা হবে রো বরাবর মিনিমাম যেগুলো, তার মধ্যে ম্যাক্সিমাম। তাহলে আমি কি বলতে চাইছি বুঝে দেখ, এ যদি A1 চুজ করে, এখানে তার লাভ হতে পারে মিনিমাম প্রফিট 3 টাকা। এ যদি A2 চুজ করে, মিনিমাম প্রফিট কত, এটা -3, এটা -2। এ যদি A3 চুজ করে, এর মিনিমাম প্রফিট হচ্ছে 4 টাকা। এ তাহলে এই যদি দেখে যে প্রতিটা রো, কারণ হচ্ছে কি, এ যেটা চুজ করবে তার উপর ডিপেন্ড করে বি অটোমেটিক চেঞ্জ করে নেবে নিজেকে। তাহলে এর টার্গেট কি হবে, এই যে মিনিমাম যে প্রো বরাবর মুভ করালে তার যে মিনিমাম প্রফিটগুলো হতে পারে সেইগুলো সে লক্ষ্য করবে, এবং সেই মিনিমাম প্রফিটগুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা হবে এ সেই বরাবর যাওয়ার চেষ্টা করবে। তার মানে এর এর টার্গেটটা কি, এর টার্গেট হবে অলওয়েজ তার মিনিমাম প্রফিটগুলোকে ম্যাক্সিমাম করা। তাহলে এজ এম বলা হয় বা টার্গেট বলা হয়, এজ এম টু ম্যাক্সিমাইজ হিজ মিনিমাম প্রফিট, মানে এর টার্গেট থাকবে কি, তার ম্যাক্সিমাম করা মিনিমাম প্রফিটগুলোকে। তার মানে অলওয়েজ আমি যদি শুধু এইটুকুই ভেবে থাকি, তাহলে A1ও চুজ করবে না, A2 চুজ করবে না, A3 চুজ করবে না, A1 A2 চুজ করবে না, A3 চুজ করবে। মানে প্রতিটা রো বরাবর যদি সে মুভ করে, তো সে দেখবে তার মিনিমাম প্রফিট কত হবে, কারণ হচ্ছে এ যখনই মুভ করবে, বি সঙ্গে সঙ্গে অপোজিট মুভটা দেবে। ঠিক আছে, বি দেখতে পাবে তো এ কোনটা চুজ করেছে, এই ম্যাট্রিক্সটা দুজনের সামনে ক্লিয়ার, যেটা কয়েন টসের ক্ষেত্রে ক্লিয়ার ছিল না, ওটা একটা পুরোটাই হচ্ছে প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করে। ঠিক আছে তো, কিন্তু অ্যাকচুয়ালি গেম বলতে এটাকেই বোঝায়, কিন্তু আমি যদি এটা কনসিডার করি গেম, তো গেম হিসেবে ধরতে পারিস, বাট ওটা নয়, দুজনের কাছে ম্যাট্রিক্সটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তো এইবার দেখ, উল্টোটাও তো হতে পারতো, সবসময় এ কেন চুজ করবে, এ চুজ করার উপর ডিপেন্ড করে বি যেমন চুজ করে, হতেই তো পারে বি চুজ করার উপর ডিপেন্ড করে এ চুজ করবে।
ঠিক আছে তো। বি তো যেহেতু মিনিমাইজিং প্লেয়ার, বি চাইবে হচ্ছে এর প্রফিট মিনিমাম হোক। তার মানে বি যদি বি1 চুজ করে, বি দেখবে হচ্ছে এ, আমি যদি বি যদি ধর তুই ধর বি প্লেয়ার, তুই বি1 যদি মুভ করিস, তোর টার্গেট থাকবে যেহেতু এটা পে অফ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু এ, তোর দেখতে হবে যে হচ্ছে এ, আমি যদি বি1 চুজ করি, চুজ করে নিই, দেন এর হাতে ছেড়ে দিই, এ কোন মুভটা দিতে পারে। নেট টার্গেট তো আমি যদি বি1 চুজ করে বলি যে আমি বি1ই মুভ দেবো, আমি আর চেঞ্জ করবো না, তাহলে এ বলবে ঠিক আছে ভাই আমি এ1 মুভ দেবো। এ এ তখন বলবে আমি এ1 মুভ দেবো, আমি কিন্তু অন্য কিছু মুভ দেবো না। ও যদি ফিক্স করে নেয় আমি বি1 মুভটাই দেবো, ও এ তখন এ1 মুভটাই দেবে, মানে এ1 স্ট্র্যাটেজি বরাবরই সে মুভ করবে, খেলবে। তার মানে বি যদি মিনিমাইজিং প্লেয়ার হয়, বি দেখবে যে হচ্ছে ওই বি যদি বি1 চুজ করে, সেই বরাবর গেলে এ ম্যাক্সিমাম কত টাকা পেয়ে যাবে, ম্যাক্সিমাম ওই কলাম বরাবর। বি যে, তার মানে দেখ, লক্ষ্য করে দেখ, এ যখন এ1 চুজ করবে, এ দেখবে রো বরাবর মিনিমাম দেখবে, কারণ হচ্ছে তার মিনিমাম লাভগুলোই বি করতে দেবে তাকে। ঠিক আছে তো। আর বি যখন যা চুজ করবে স্ট্র্যাটেজিগুলো, বি দেখবে হচ্ছে এই কলাম বরাবর ম্যাক্সিমাম কি আছে, কারণ হচ্ছে বি যদি বি1 চুজ করে, এর টার্গেট কি করবে, এ টার্গেট করবে ওই কলামে কোনটা ম্যাক্সিমাম আছে, তাহলে বি এ সেই মুভটা দেবে, সেই মুভটা দেবে। ইন দ্যাট কেস তাহলে কি হবে, বি যদি বি1 চুজ করে, এ1 চুজ করে নেবে, তাহলে কি ওই 6। বি যদি বি2 চুজ করে, এই বরাবর ম্যাক্সিমাম তার হচ্ছে লস, মানে এ বির লস বা এর প্রফিট, মানে এ কতটা প্রফিট করতে পারে 4। আর বি যদি বি3 মুভ করে, এ 6 প্রফিট করতে পারে। কিন্তু বি চাইবে কি, ম্যাক্সিমাম যত প্রফিট এ করতে পারে তার মিনিমামটা দিতে। বি তো চাইবে না, বি তো মিনিমাইজিং প্লেয়ার, বি চাইবে হচ্ছে এ যতটা প্রফিট করতে পারে। তাহলে দিস ম্যাট্রিক্স ইজ এ পে অফ ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু প্লেয়ার এ, মানে লাভ লস যা বলবো সে প্লেয়ার এর বলবো, এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যা আছে। তাহলে ব্যাপারটা কি, বি যদি বি1 চুজ করে, দেখছে হচ্ছে বি এ 6 টাকা লাভ করে যাবে। বি যদি বি2 চুজ করে, এ 4 টাকা লাভ করে যাবে। আর বি যদি বি3 চুজ করে, এ 6 টাকা লাভ করে যাবে। তাহলে বির টার্গেট কি হবে, এ কে মিনিমাম লাভ দেয়া। তার মানে বি কোনটা চুজ করবে, বি দেখবি হচ্ছে এই বি2টা চুজ করবে। সিমিলারলি এই বরাবর যখন আমি গেছিলাম, এ1 বরাবর দেখলাম -3 টাকা লাভ হচ্ছিল, এ2 বরাবর -2 টাকা লাভ হচ্ছিল, এ3 বরাবর -4 টাকা লাভ হচ্ছিল। তাহলে আমি দেখছিলাম এ মিনিমাম যে লাভগুলো হতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম করে, তাহলে এইটা করবে। আবার বি ম্যাক্সিমাম যে লসগুলো হতে পারে বির, তার মধ্যে মিনিমামটা করার চেষ্টা করবে। তাহলে অলওয়েজ যেটা দুজন প্লেয়ার থাকছে, এই দুজন প্লেয়ারের মধ্যে আমি দেখতে পাচ্ছি, যদি এর সাপেক্ষে ভাবি, এ টার্গেট কি হবে, এর টার্গেট হবে তার রো বরাবর মুভ করলে মিনিমাম যে প্রফিটগুলো হতে পারে সেটাকে ম্যাক্সিমাইজ করা, মানে মিনিমাম এলিমেন্টগুলোকে মিনিমাম ইয়েটাকে, ওই যে এই যে A11 A12 A1n, এই রো বরাবর যেটা মিনিমাম, তারপর সেকেন্ড রো বরাবর যেটা মিনিমাম, থার্ড রো বরাবর মিনিমাম, সেটাকে ম্যাক্সিমাইজ করা। সিমিলারলি বির এম কি আছে, বির টার্গেট আছে হচ্ছে ওই কলাম বরাবর যদি মুভ করে তার ম্যাক্সিমাম যেটা লস হতে পারে সেটাকে মিনিমাইজ করা। তাহলে এর টার্গেট হচ্ছে মিনিমাম প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, তাহলে এর টার্গেট আর মিনিমাম যে প্রফিটগুলো হতে পারে সেটাকে ম্যাক্সিমাইজ করা, আর বির টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম যে লসগুলো হতে পারে সেটাকে মিনিমাইজ করা। তার মানে এর টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ হিজ মিনিমাম গেন, মিনিমাম গেনগুলোকে ম্যাক্সিমাইজ করা। অ্যান্ড বির টার্গেট হচ্ছে মিনিমাইজ হিজ ম্যাক্সিমাম লস। তাহলে বির টার্গেট হচ্ছে, মানে এইটাকে একটা নাম বলা হয়, দিস ইজ নোন অ্যাজ আ ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল, এটার নাম আছে, এটা দেখবি বইয়ে আছে। মানে এর টার্গেট একটা থাকে, বির টার্গেট একটা থাকে, মানে আমি যখন মুভ করব আমি তো দেখবো অপোনেন্ট, আমি এই মুভটা দিলে অপোনেন্ট কোন মুভটা দেবে। ঠিক আছে স্যার, খুব সিম্পল ব্যাপার। আমি যদি প্লেয়ারে হই, আমি যদি A1 মুভটা দিই, হচ্ছে বি3 ছাড়া কোনো মুভ দেবে না, আমি যদি অন্য মুভে যদি না যাই। ব্যাপারটা এরকম, বুঝতে পারছিস তো। এইবার যদি কোনো একটা জায়গায় গিয়ে এটা আসে যে হচ্ছে এটা দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসলো, মানে লক্ষ্য করে দেখ, আমি যদি এটা ভাবতাম, এই যদি মিনিমামগুলো আমি সব লিখতাম, এখানে মিনিমামগুলো যদি সব লিখতাম, এটা -3 আসতো, এখানে -2 আসতো, এখানে 4 আসতো। এই বরাবর ম্যাক্সিমামগুলো যদি লিখতাম, এটা 5 আসতো, এটা 4 আসতো, এটা 6 আসতো।
লক্ষ্য করে দেখ, এই এই জায়গাটায় মানে এই জায়গাটা তোর মানে একটা জায়গা চলে আসছে, মানে এ যদি এ অ্যান্ড বি বিএসএস নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট চলে আসছে, মানে এ যদি A3 মুভ করে বি কে B2 মুভ করতে হবে, মানে A1 মুভ করবে না, A2 মুভ করবে না, এ সেটাই মুভ করবে যেটা মুভ করলে তোর হচ্ছে তার লাভটা ম্যাক্সিমাম হবে, যে সরি মিনিমাম লাভগুলোকে ম্যাক্সিমাইজ করতে পারবে। লাভটা ম্যাক্সিমাম সে কখনোই করতে পারে না, অপোনেন্ট পার্টি বসে রয়েছে তাকে তার লাভটাকে মিনিমাইজ করার জন্য। এই টোটাল ব্যাপারটা একটু বুঝেছিস? অল্প স্বল্প স্যার। হ্যাঁ, একটু পড়তে হবে, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে এইটা। তাহলে আমি এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, যে অঙ্কটা নিয়েছি এটাকে আমি একটু লিখে করার চেষ্টা করি। আচ্ছা, এইটাকে একটু ইরেজ করে দিই আমি আগে। ইরেজ এইভাবে করা যাবে না। যাই হোক, পরেরটাই আর একটা নিয়ে নেবো। আমরা দু রকম জিনিসই দেখবো, যে কখন মিনিমাইজেশন এই ধরনের প্রবলেমের সলিউশন পাচ্ছি, মানে প্রথমে পিওর মুভে আমি এই প্রবলেমটা ওটাই নিচ্ছি, ধর ওই প্রবলেমটাই সলভ করছি। ধর এই প্রবলেমটা এটাই গিভেন প্লেয়ার এ, এই প্রবলেমটা এইটাই তোরা লিখতে পারিস, এটা প্লেয়ার এ আর এটা প্লেয়ার বির জন্যে, এটা প্লেয়ার এ, প্লেয়ার বি এটা হচ্ছে, আর এটা প্লেয়ার এ। এর মুভ রয়েছে B1, এটা হচ্ছে B2 আর B3, বি এর মুভ রয়েছে, আর হচ্ছে এর মুভ রয়েছে A1, A2, A3। আচ্ছা, এই কস্টগুলো যা ছিল 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 4, এটা 5, এটা 4, এটা হচ্ছে 5 4 6। প্রবলেমটা এটা লেখ। ঠিক আছে, সাধারণত আমরা যেটা ধরি হচ্ছে এ ম্যাক্সিমাইজিং প্লেয়ার, বি মিনিমাইজিং প্লেয়ার, সব ক্ষেত্রে ধরা হয় ডান দিকে যে প্লেয়ার থাকে ম্যাক্সিমাইজিং প্লেয়ার। ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেমটা যদি মানে এই প্রবলেমগুলো দেখবি পাবি, আমি বলে দিচ্ছি কোন এক্সারসাইজে পাবি, একটু পরে বলছি। মানে এই ধরনের যে প্রবলেমগুলো সেটা পিওর স্ট্র্যাটেজি মুভে সলভ, মানে সব অঙ্ক পিওর স্ট্র্যাটেজি না হতেও পারে, তখন মিক্স স্ট্র্যাটেজি করতে হবে। পিওর স্ট্র্যাটেজি মুভে যেগুলো হবে সেগুলো আমি করছি। দেখ, এই প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমে ধরে নিতে হবে সলিউশন লিখছি। তা গিভেন প্রবলেম এটাই প্রবলেমটা, তোদের অত প্রবলেম লেখার দরকার নেই, এটা সলিউশনটা লেখ। কি লিখতে হবে? লেখ, লেট, ধরে নিচ্ছি সাধারণত প্রবলেমগুলো বলা থাকে যে এ ম্যাক্সিমাইজ, মানে টোটাল বইয়ের জন্য বলা দ্য প্লেয়ার এ বি দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার, ম্যাক্সিমাইজিং প্লেয়ার, অ্যান্ড প্লেয়ার বি with the minimizing player, minimizing player, minimizing player। ঠিক আছে, তো এটা করছি, আমি ধরে নিচ্ছি এটা সাধারণত যদি বলা থাকে আর তো ধরার দরকার নেই, যদি কিছু না বলা থাকে যে সলভ দ্য প্রবলেম বলে বলা থাকে, তখন আমরা ধরে নিতে হবে কোনো একটা প্লেয়ারকে ম্যাক্সিমাইজিং। সাধারণত আমি বারবার বলে দিচ্ছি, এই দিকে যে প্লেয়ারটা থাকে ডান দিকে, এই সরি বাঁ দিকে, সে হচ্ছে ম্যাক্সিমাইজিং, আর মাথার ওপরে যে প্লেয়ারটা থাকে সেটাকে বলে মিনিমাইজিং প্লেয়ার। ঠিক আছে, যদি অঙ্কে বলা থাকে কিছু, তাহলে যেটা বলা থাকবে সেটাই ধরতে হবে। যদি এরকম বলা থাকে এইখানে প্লেয়ার বিটা ম্যাক্সিমাইজিং প্লেয়ার, তখন কিন্তু এইটা যেভাবে সলভ করছি সেটা উল্টে যাবে, সেটা আমি পরে আসছি। ঠিক আছে, লাইক ফার্স্ট উই
calculate alpha I equal to the minimum of ith row, minimum of ith row, and calculate beta j equal to maximum of jth column as follows. দিয়ে তোরা না এই টেবিলটা আবার লিখবি, এখানে যা টেবিলটা লেখা আছে সেটাই লিখবি, ঠিক আছে? তো যদি তোরা মনে করিস যে এটা প্রবলেমটা লিখবো আলাদা, লিখবি, নাহলে এই টেবিলটাতেই করবি, ঠিক আছে? খাতায় করছিস, দেন এই টেবিলটা বইয়ে যেটা অঙ্ক লেখা ছিল সলিউশন শুরু হবে এখান থেকে, দেন অ্যাজ ফলোজ বলে এই টেবিলটা আবার করতে হবে, এখানে যতদূর করা আছে এতদূর কর, দেন এখানে আলফা আই লেখ, এখানে আলফা আই, আর এইখানে লেখেছে বিটা জে। আলফা আইগুলো কি, মানে আয়ের রো বরাবর হচ্ছে মিনিমাম, আয়ের রো বরাবর, তাহলে আই মানে আয়ের মান যদি 1 হয় তাহলে ফার্স্ট রো বরাবর কত মিনিমাম, এটা -3, সেকেন্ড রো বরাবর মিনিমাম কত, দিস ইজ মাইনাস, মানে আই ইকুয়াল টু 2 হলে, আর থার্ড রো বরাবর মিনিমাম কত, এটা হচ্ছে 4 হলে। আচ্ছা এইবার দেখ এই পজিশনগুলো কোথায় আসলো, একটা আসলে এইখানে, যেখানে আসলো সেখানে আমি একটা সিম্বল দিয়ে দিচ্ছি, এই রাইট সিম্বল দিয়ে দিচ্ছি, আর এখানে আসলে এখানে, বোঝা গেল? মানে কোন কোন জায়গায় আমার কি আসলো, মানে যে যে জায়গায় রো বরাবর মিনিমামগুলো আসলো সেই জায়গায় একটা করে রাইট সিম্বল দিলাম। সিমিলারলি আমি যখন কলাম বরাবর বিটা যে ক্যালকুলেট, ফার্স্ট কলাম বরাবর ম্যাক্সিমাম দেখতে বলেছি, ম্যাক্সিমামটা কোনটা, এটা একটা এই ক্রস সিম্বল দিয়ে দিচ্ছি, এটা 5, এই বরাবর ম্যাক্সিমাম কটা, এটা একটা ক্রস সিম্বল দিচ্ছি, এটা 4, এই বরাবর ম্যাক্সিমাম কত, এটা হচ্ছে ক্রস, মানে এই সিম্বলটা এখন দিচ্ছি এমন নাই, সরি এটা কেন হবে, এটা নয় এটা হবে, মানে এটা দিতেই হবে এমন কথা না, আমি তোদের 6 হবে না? হ্যাঁ 6, ফার্স্ট কলাম বরাবর 6 হবে না? আমি কেন, ও আচ্ছা, ও ফার্স্ট কলাম নম্বর 6 আছে তো, ওপরটা আছে তো, ও তাহলে এইটা হবে, আমি ভুল করে ফেলেছি, তাহলে এইটা ক্রস হবে, এটা হবে না। এই সিম্বলগুলো ক্রস রাইট দিতে হবে এমন কোনো কথা নেই, আমি তোদের বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ তোরা দিস না, তোরা যদি মনে করিস না দেবো না, অঙ্ক করার জন্য দেওয়ার দরকার নেই, ক্রস নিজের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, দিতেই পারিস। এবার লক্ষ্য করে দেখ এই টোটাল টেবিলটাই একটা জায়গায় বোথ সিম্বল পড়েছে, মানে রো বরাবর যেটা গিয়ে মিনিমাম ছিল, কলাম বরাবর সেই জায়গাটাতেই ম্যাক্সিমাম এসছে, একটা জায়গায় পেয়েছে। এইরকম যদি আসে তখন পিওর স্ট্র্যাটেজি, মানে এইটা শুধুমাত্র বোঝার জন্য, পিওর স্ট্র্যাটেজি মুভে সলিউশনটা আসে, এরকম যখন আসবে তখন পিওর স্ট্র্যাটেজি মুভে সলিউশন আসবে। তাহলে দেখ এই আলফাইগুলো হচ্ছে মিনিমাম অফ আয়ের রো, মানে রো বরাবর মিনিমাম কস্টগুলো বা মিনিমাম হচ্ছে প্রফিটগুলো এর সাপেক্ষে যদি ভাবি, আর কলাম বরাবর হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটগুলো এর সাপেক্ষে ভাবলে, বিটা যেগুলো, ঠিক আছে? যদি এই এর টার্গেট কী হবে, এই যে মিনিমাম প্রফিট যেগুলো সে করতে পারে রো বরাবর মুভ করলে A1 A2 A3, সেটাকে ম্যাক্সিমাইজ করা। আর বিট টার্গেট কী হবে, বিট টার্গেট হলে তার যে ম্যাক্সিমাম যে লস হচ্ছিল সেই লসটাকে মিনিমাইজ করা। তাহলে এর টার্গেট হচ্ছে মিনিমাম যে প্রফিটগুলো হতে পারে সেগুলোকে ম্যাক্সিমাইজ করা, আর বিট টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম যে লসগুলো হতে পারে সেগুলোকে মিনিমাইজ করা, ঠিক আছে? ব্যাপারটা এরকম। নাও এবার লেখ, নাও হচ্ছে ম্যাক্স ওভার আই আলফা আই, দিস অ্যাকচুয়ালি ম্যাক্স ওভার আই ম্যাক্স mean of j a I j, this is equal to 4 and it is denoted by v নিচে বার। এগুলো আস্তে আস্তে শিখে যাব কি লিখতে চাইছি। মানে লক্ষ্য করে দেখ, প্রথমে মিন ওভার জে নিয়েছি, আয়ের মান 1 নিয়েছি, দেন A11 A12 A13 তার মিনিমাম নিয়েছি, দেন তার আবার ম্যাক্স, তাহলে আমি কে যে এইগুলো, দিস ইজ আলফা 1, দিস ইজ আলফা 2, দিস ইজ আলফা 3, আমি ম্যাক্স ওভার আই আলফা আই করবো। ম্যাক্স ওভার আই আলফা আই মানে এই আলফা আইগুলো আবার কি, মানে হচ্ছে মিনিমাম নিয়েছে, এটা বিয়োগ না, এটা ড্যাশ, এটা একটা ড্যাশ, ম্যাক্সিমিন বলে, ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল আমি বলছি তো, এই যে ম্যাক্সিমিন, ম্যাক্স অফ আই মিন অফ জে আই জে, এটা হচ্ছে 4, মানে প্রথমে মিনিমামগুলো নিয়েছি দেন তার আবার ম্যাক্সিমাম নিয়েছি, সেটা অ্যাকচুয়ালি 4।
সিমিলারলি অ্যান্ড হচ্ছে মিন ওভার জে বিটা জে, দিস অ্যাকচুয়ালি মিন ওভার জে ম্যাক্স ওভার আই হচ্ছে এ আই জে, দিস ইজ অ্যাকচুয়ালি কত, তাহলে এই যে এই এলিমেন্টগুলো বিটা যে হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কি কলাম বরাবর ম্যাক্সিমাম, তাহলে এই প্রতিটা কলাম বরাবর ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে এটা 6 4 আর 6, তার আবার মিনিমাম দিস ইজ অলসো 4। ব্যাপারটা এটা ভি ওপরে বার বলে। তার মানে লক্ষ্য করা যাক প্রথমে এটা যে ম্যাক্সিমিন মিনিম্যাক্স, এইটাকেই এই জন্য বলা হয় ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল। বোঝা গেল, এটা ম্যাক্স নেওয়া হয়েছে দেন মিনিমাম অফ ম্যাক্স, এটা ম্যাক্সিমাম অফ মিন, মানে এটা মানে ম্যাক্সিম মিনিংটা আলাদা কিন্তু বলা হয় ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল। এইবার যদি এই দুটো সমান হয়ে যায় হচ্ছে ওই মিন ওভার ম্যাক্স ওভার আই আলফা ইকাল টু মিন ওভার যে বিটা যে এই দুটো যদি সমান হয়ে যায়, যদি কোনো জায়গায় এই দুটো আনইকুয়াল চলে আসে, আমরা এক্ষুনি আর একটা প্রবলেম করবো বুঝতে পারবো, তাহলে হচ্ছে পিওর স্ট্র্যাটেজি মুভে সলিউশন আসবে না। এক্ষেত্রে দেখ বোথ সমান, মানে ওই যে ম্যাক্স ওভার আই আলফা আই ইকাল টু মিন ওভার যে বিটা জে, বা আমি বলতে পারি ম্যাক্স ওভার আই মিন ওভার যে এ আই জে ইকাল টু মিন ওভার যে ম্যাক্স ওভার আই এ আই যে দুটো সমান এসছে, বা ভি বার নিচে বার ইকাল টু ভি মাথায় বার এই দুটো সমান এসছে, দেয়ারফর এই প্রবলেমটার একটা পিওর মুভে সলিউশন পাওয়া গেছে। ঠিক আছে, এবার লেখ, তাহলে এইটা পেলাম সিন্স আমি বলছি সিন্স ম্যাক্স ওভার আই মিন ওভার যে এ আই জে ইকাল টু মিন ওভার যে ম্যাক্স ওভার আই এ আই জে ইকাল টু 4, hence the given problem by hence মানে গিভেন প্রবলেমের সলিউশনটা এক্সিস্ট, মানে ভ্যালু অফ দ্য গেম এক্সিস্ট করবে। ঠিক আছে, গিভেন লেখেন দ্য গিভেন গেম, দাঁড়া এক মিনিট, hence there exists a value of the game, there exists a value of the game and which is equal to 4, মানে যদি এই ঘটনা ঘটে তাহলে ভ্যালু অফ দ্য গেম পাবি এবং হুইচ ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড দ্য অপটিমাম স্ট্র্যাটেজি, আচ্ছা হেন্স দেয়ার এক্সিস্ট এ ভ্যালু অফ দ্য গেম অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড দ্য অপটিমাম স্ট্র্যাটেজিজ STR স্ট্র্যাটেজিজ আর এ কোনটা চুজ করছে, এ চুজেস A3 এরকম লেখা হয় অ্যান্ড বি চুজেস B2 এরকম, তাহলে দেখ A3 and B2 মানে এ কোন মুভটা দিয়েছে A3, বি হচ্ছে B2টা মুভ রয়েছে, hence there exists a value of the game and which is equal to 4 and the optimum strategy is এত এটা, and the point এইটা এই 3,2 is the saddle point, এটা বলিনি, saddle point of the game. আচ্ছা ব্যাপারটা এইরকম একটা, আমি যেভাবে করলাম এইরকমভাবে যদি মুভ করে এরকম ঘটনা যদি ঘটে, ওই ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপালটা যদি মানে স্যাটিসফাই করে যায়, মানে স্যাটিসফাই মানে ইকুয়াল টু হয়ে যায়, মানে ওই মিন ম্যাক্স ওভার আই আলফা ইকুয়াল টু মিন ওভার যে বিটা যে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে ভ্যালু অফ দ্য গেম এক্সিস্ট করবে, এবং সেই ভ্যালুটা কত হবে, ওই যে সমান করলে যে ভ্যালুটা সেটা,
এবং করসপন্ডিং যে পয়েন্টটা পাবো, এই দেখ এই পয়েন্টটা কত নম্বর পয়েন্টে, যদি আমি ভাবি 3,2 পয়েন্ট আকারে যদি ভাবি বা সেল আকারে ভাবি 3,2 সেল, এই পয়েন্টটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট কাকে বলে, যদি কখনো পিওর মুভে কোনো গেমের সলিউশন চলে আসে, দুজন এও একটা পিওর মুভ দিল, বিও একটা পিওর মুভ দিল, দেন যদি তাদের সলিউশন চলে আসে, তাহলে ইন দ্যাট কেস বলা হয় স্যাডেল পয়েন্ট সলিউশন এক্সিস্ট করে, এবং হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় স্যাডেল পয়েন্ট। অ্যান্ড করসপন্ডিং এই এখানে যে ভ্যালুটা রয়েছে এটা হচ্ছে ভ্যালু অফ দ্য গেম। অ্যান্ড মুভটা কী হবে, এ সিলেক্ট করবে হচ্ছে A3 অ্যান্ড বি সিলেক্ট করবে হচ্ছে B2, মানে এ কোন স্ট্র্যাটেজি বরাবর খেলবে, A3 বরাবর, অ্যান্ড বি হচ্ছে B2 বরাবর খেলবে। বুঝেছিস তো ব্যাপারটা, এই জিনিসটা। এইবার দেখ আর একটা প্রবলেম আমি নিচ্ছি, যেটা এই ধরনের স্ট্র্যাটেজি মুভ আসবে না, মানে হচ্ছে তোর মানে মানে এমন কোনো জায়গায় দুজন প্লেয়ার মিলে এমন কোনো সিদ্ধান্তে আসতে পারবে না যাতে হচ্ছে এই দুটো মানে মানে এইটা চুজ করলে বি আর একটা চুজ করবে। তার জন্য আমি একটা প্রবলেম নিচ্ছি, সিমিলার প্রবলেম, এটা প্লেয়ার বি, আর একটা প্রবলেম 2, এটা প্লেয়ার বি আর হচ্ছে প্লেয়ার এ। এটা হচ্ছে B1 B2, এটাও তিনটে মুভ রয়েছে, B3, এটা হচ্ছে A1 A2, এটা হচ্ছে সাধারণত এই প্রবলেমগুলোই দেখবি হচ্ছে 3x3 3x4 4x4 এর বেশি থাকে না গেম থিওরির যে প্রবলেমগুলো, 3x3 3x2 3x4 এই টাইপের প্রবলেমগুলোই থাকে। তাহলে লক্ষ্য করে দেখ এই প্রবলেমটা যেটা গিভেন রয়েছে, এটার যেটা রয়েছে কস্টগুলো, সেটা হচ্ছে 4 5 2 1 4, এটা 6, এটা হচ্ছে 3 2 6, এই জিনিসটা রয়েছে এইখানে। এই প্রবলেমটা আমার গিভেন, এখানেও যদি আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, মানে মিক্স স্ট্র্যাটেজি পিওর স্ট্র্যাটেজি মুভেস, আমরা এখনও যা করছি সব পিওর স্ট্র্যাটেজি, ঠিক আছে তো। মানে আচ্ছা এইখানে যেটা আমি লিখলাম, এখানে তুই লিখতে পারিস দেয়ার সিন্স এইটা দেয়ার পর এটা যে এইটা সমান হলো দেয়ার পর দেয়ার এক্সিস্ট, যে এইটা বলো না, দেয়ার এক্সিস্ট এ ভ্যালু অফ দ্য গেম বাই ওই পিওর মুভের জন্য সলিউশন থাকবে, ফর পিওর মুভ বা ফর পিওর স্ট্র্যাটেজি। মানে এটা কিন্তু এটা যদি পিওর স্ট্র্যাটেজিতে সলিউশন না আসে তখন মিক্স স্ট্র্যাটেজি করা হয়। মিক্স স্ট্র্যাটেজি মানে এ হয় অ্যাট এ টাইম বোথ স্ট্র্যাটেজিকে সিলেক্ট করলো, বোঝা গেল। হতেই পারে যে হচ্ছে আমার মার্কেটে এতগুলো অপশন ছিল, আমি একটা বরাবর খেললাম না গেম, আমি 2-3টে মুভ একসঙ্গে করলাম, ইন দ্যাট কেস আমরা পরে দেখব। মানে আমরা শুধুমাত্র এখন যেটা করছি পিওর মুভে কোনো সলিউশন আছে কিনা, এটা যেটা হলো পিওর মুভে সলিউশনটা এক্সিস্ট করলো। আচ্ছা পিওর মুভে সলিউশন যদি এক্সিস্ট না করে তখনই মিক্স স্ট্র্যাটেজি আছে, মানে এরকম নয় একটা প্রবলেম পিওর মুভেও হবে মিক্সডেও হবে, পিওরে এসে গেলে আর মিক্সডে করার দরকার নেই, মিক্স স্ট্র্যাটেজি মুভ করার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে যদি সব থেকে বেশি লাভ হয় দেখি, যদি আমি সেটা জায়গায় করবো, কিন্তু যদি দেখি না ওই জায়গায় ইনভেস্ট করলে ওই জায়গায় লস হয়ে যেতে পারে, তাহলে আমি এমন কিছু করব যে আমি 5 জায়গায় ইনভেস্ট করি। তাহলে একটা সেফ ব্যাপার আছে, আমি জানি যে এক জায়গায় ইনভেস্ট করলে ওটা যদি বেড়ে যায় সব থেকে বেশি লাভ হবে, আর যদি কমে যায় যদি সব থেকে লাভ হবে। কিন্তু যদি আমি 5 জায়গায় ইনভেস্ট করি, দেখা যায় 2টো কমলো 3টে বাড়লো, তাহলে কি হবে, আমার লাভও যেরকম কম হবে লসও সেরকম মিনিমাইজ করা যাবে। কিন্তু লক্ষ্য করে দেখ আমার 10,000 টাকা ছিল, একটা জায়গায় ইনভেস্ট করে দিয়েছি, সেটা যদি হচ্ছে মার্কেটে দাম কমে যায় তাহলে আমার টোটালটাই লস হয়ে যাবে, কিন্তু সেটা যদি মার্কেটে বেড়ে যায় আবার সেটাতে লাভটা বেশি হয়ে যাবে। কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে আমি 5 জায়গা ছিল 5টা জায়গায় ইনভেস্ট করেছি, তাতে দেখা যায় 2 জায়গায় লস হলো 3 জায়গায় লাভ হলো, লাভের পরিমাণ কম হলো কিন্তু লাভটা তো হলো। তাহলে এটা ডিপেন্ড করবে যে কী টাইপের মুভ করব। যদি পিওর মুভে সলিউশন চলে আসে তখন মিক্সড হবে না, ঠিক আছে তো। ব্যাপারটা এরকম, মার্কেট তো 2% নয়, ওই জন্য ব্যাপারটা অতটাও সিম্পলভাবে বলা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখ এখানেও তাই একই ব্যাপার, এ হচ্ছে ম্যাক্সিমাইজিং প্লেয়ার, ওই প্রথম লেখাগুলো সেম লেখা লিখবি, লেট দ্য প্লেয়ার এ বি দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার, এ ইজ দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার অ্যান্ড প্লেয়ার বি ইজ দ্য মিনিমাইজিং প্লেয়ার ধরে নিবি। ফার্স্ট তুই ক্যালকুলেট হচ্ছে ওই আলফা আই সমান হচ্ছে কি বললাম, আলফা আই হচ্ছে আয়ের রো বরাবর মিনিমাম এলিমেন্ট অ্যান্ড বিটা যে ইকুয়াল টু জেথ কলাম বরাবর ম্যাক্সিমাম। তাহলে এখানে যদি আলফা আই ক্যালকুলেট করি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা আই, ভ্যালু অফ আলফা আই এটা মিনিমাম, দিস ইজ 2। তার মানে এই জায়গায় আমি একটু রাইট দিই, আচ্ছা তোরা দিতে হবে এমন কোনো কথা নেই, এই যে সিম্বলগুলো এই বরাবর মিনিমাম দিস ইজ 1 এখানে আসলো, এই বরাবর মিনিমাম দিস ইজ 2 এখানে আসলো।
বিটা জে মানে হচ্ছে কলাম বরাবর ম্যাক্সিমাম, কলাম বরাবর ম্যাক্সিমাম মানে 4, মানে এখানে আসলো। এই বরাবর কত ম্যাক্সিমাম, এটা 5, এখানে আসলো। এই বরাবর ম্যাক্সিমাম কত 6, এটা দু জায়গায় এসছে, দু জায়গায় হলে দু জায়গায়ই দেবো, দু জায়গায় আসলে দু জায়গায়ই দেবো। বোঝা গেল? তাহলে এই যদি করিস, এবার যদি আমি এই একই করি, ওই যে ম্যাক্স মিনিমামগুলো, ম্যাক্স ওভার আই আলফা আই এর মানটা কত দেখ 2, অ্যান্ড মিন ওভার যে বিটা যে, আমি পুরোটা লিখছি না, এগুলো যা যা লিখেছিলাম আগের মতো লিখতে হবে। বিটা যে এটার মান কত, বিটা যে এটার মান হচ্ছে 4। দেখ এই দুটো কি ইকুয়াল আনইকুয়াল, মানে কেউ সমান না। এটা যদি ভি নিচে বার ধরি, আর এটা যদি আগের মতো ভি ওপরে বার ধরি, এটা হচ্ছে ভি নিচে বার নট ইকুয়াল টু ভি ওপরে বার, এটা সমান নয়। যে এটা হলো, তাহলে এইগুলো সব লিখতে হবে, মানে তুই এটা ক্যালকুলেট করলি, এটা লিখলি, এটা ক্যালকুলেট করলি, এটা লিখলি। এবার সিন্স এটা, ঠিক আছে, ব্যাপারটা সিন্স মিন ওভার ভি নিচে বা ওই রকমের লিখতে পারিস হচ্ছে ওইটা আনইকুয়াল, মানে আমি যেটা লিখেছিলাম মিন ওভার আই আলফা আই নট ইকুয়াল টু, ওটা লিখতে পারিস, বা ডিরেক্ট ভি নিচে বার নট ইকুয়াল টু ভি ওপরে বার, যেহেতু এটা ভি অ্যান্ড ভি বার নাম দিয়েছি, ভি নিচে বার আর ওপরে বার নাম দিয়েছি, এটা যদি সমান হয় দেন দেয়ার এক্সিস্ট নো স্যাডেল পয়েন্ট, মানে স্যাডেল পয়েন্ট থাকে না, স্যাডেল পয়েন্ট সলিউশন নেই, দেয়ার পর এটার কোনো হচ্ছে পিওর মুভে সলিউশন পাবি না। দেয়ার পর এটা লিখবি, দেয়ার পর there exists no saddle point of the problem. স্যাডেল পয়েন্ট নেই মানে দেয়ারপর কোনো পিওর স্ট্র্যাটেজি মুভে সলিউশন পাবি না, ঠিক আছে, মানে এ এমন কোনো পিওর মুভ দিতে পারবে না যেতে A1 চুজ করলে বা এ এটা চুজ করে যাবে। আমি দেখাচ্ছি, দেখ কীভাবে হয়। তাহলে কোনো স্যাডেল পয়েন্ট নেই মানে দেয়ারপর কোনো সলিউশন নেই, মানে এই মেথডে পিওর মুভে কোনো সলিউশন নেই, কিন্তু এটার মিক্স স্ট্র্যাটেজি মুভে সলিউশন হতে পারে বা হবে, আমরা সেটা যখন মিক্স স্ট্র্যাটেজি করবো তখন আমরা দেখাবো, ঠিক আছে। এই প্রবলেমটাই দেখ আমি একটু দেখাচ্ছি, মানে কিভাবে হচ্ছে, মানে ওইটা থিওরেম। আচ্ছা, আর একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখ, এই যে মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম, এটা টুটা, এই টুটা তো হচ্ছে কলাম বা রো বরাবর মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম, অ্যান্ড কলাম বরাবর ম্যাক্সিমামগুলোর মধ্যে মিনিমাম, এইটা অলওয়েজ হয়। এই যে মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানে এইটা হয়, তাহলে মানে বা এখানে ম্যাক্সিমামগুলোর মধ্যে মিনিমাম, তাহলে হচ্ছে মিন অফ যে ম্যাক্স অফ আই, তাই তো, মিন অফ যে ম্যাক্স অফ আই, এটা যা কি লিখেছি, এটা এম, মিন অফ যে ম্যাক্স, এইটা মিন অফ যে ম্যাক্স অফ আই, এ আই যে, এইটার মান বেরিয়েছে অ্যাকচুয়ালি 4, এই যে এইটা মিনিমাম ওভার জে, মিন অফ জে ম্যাক্স অফ আই, এটার মান বেরিয়েছে 4। আর এই জিনিসটা এটা হচ্ছে ম্যাক্স অফ আই মিন অফ জে, এ আই জে, এটার মান বেরিয়েছে 2। তাহলে প্রথমে মিনিমাম নিয়েছি দেন ম্যাক্সিমাম নিয়েছি, আর এটা প্রথমে ম্যাক্সিমাম নিয়েছি দেন মিনিমাম নিয়েছি। এটা পরে মিন অফ জে ম্যাক্স অফ আই এ আই জে, আর ম্যাক্স অফ আই মিন অফ জে এ আই জে, এটা দেখ এখানে গেটার দেন হয়েছে, এই মানটা কত 4, এই মানটা কত 2। ইন জেনারেল ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল বলছে একটা 2% জিরো সাম গেমের এম ক্রস এন গেম যদি হয়, মানে যে একটা এআই যে হচ্ছে এম ক্রস এন গেম যদি হয়, তাহলে তার অলওয়েজ এটা হবে মিন ওভার আই ম্যাক্স ওভার জে, সরি, মিন ওভার জে ম্যাক্স ওভার আই এআই জে গ্রেটার ইকুয়াল টু ম্যাক্স ওভার আই মিন ওভার জে এআই যেটা হয়, অলওয়েজ এটা হয়। এই থিওরেমটা আছে বইয়ে দেখবি, ঠিক আছে, তো আমি পড়াবো পরের দিন, এটা হয় অলওয়েজ। এবার এটা যখন সমান হয়ে যায় তখন হচ্ছে পিওর মুভে হচ্ছে সলিউশনটা থাকে। দিস ইজ দ্য ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল, মানে হচ্ছে মিন অফ যে ম্যাক্স অফ আই গ্রেটার ইকুয়াল টু ম্যাক্স অফ আই, মানে এ আই যে ম্যাক্স অফ আই মিন অফ জে। এটা যদি বইয়ের দেখিস, বইয়ের তোর হচ্ছে পেজ নাম্বার তুই পেয়ে যাবি হচ্ছে 440 পেজে, থিওরেম 19.1.1, এই থিওরেমটা, এটা অলওয়েজ হয়। এটা খুব ছোট থিওরেম, প্রুফ করা খুব কঠিন কাজ নয়, এটা অলওয়েজ হয়।
বোঝা গেল? কিন্তু ইকুয়াল টু যখন হয়ে যাবে, ইন জেনারেল এটা হয়, কিন্তু যখন ইকুয়াল টু হয়ে যাবে তখন হচ্ছে ওই পিওর মুভে সলিউশনটা পাবি। ইকুয়াল টু না হলে পিওর মুভে তোর সলিউশনটা পাওয়া যাবে না। ইকুয়াল টু হলে পিওর মুভে সলিউশন পাবি, আনইকুয়াল হলে পিওর মুভে সলিউশন পাবি না। বুঝেছিস? এই ব্যাপারটা বুঝেছিস? এক্ষেত্রে কোনো পিওর মুভে সলিউশন নেই, স্যাডেল পয়েন্ট নেই। স্যাডেল পয়েন্ট থাকা মানে পিওর মুভে সলিউশন থাকছে। এই আর ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল হচ্ছে ওইটা, যদি বই থাকে দেখে নে, 440 পেজে এই থিওরেমটা আমি যেটা বললাম ইন জেনারেল এটা হয়। এটা হচ্ছে ম্যাক্সিমিন মিনিম্যাক্স প্রিন্সিপাল। হ্যাঁ, এরপরে দেখ যে আমি যেটা বলতে চাইছিলাম, এই প্রবলেমটা যেটা নিয়েছিলাম, এটা প্লেয়ার বি আর প্লেয়ার এ। এটা হচ্ছে কত ছিল, 452 না, 452। আচ্ছা, এইটা হচ্ছে এটা 146, হচ্ছে 326। লক্ষ্য করে দেখ, আমি যেভাবে বলছিলাম প্রথমে যেটা শুরু করেছিলাম, এ যদি A1 চুজ করে, বি কোনটা চুজ করবে? এ যদি A2 চুজ করবে, B2 কোনটা চুজ করবে? ধর ফর এক্সাম্পল আমি এ কে, এটা হচ্ছে B1, B2, এটা B3, এটা কোনো জায়গায় গিয়ে থেমে যাবে না। আগের অঙ্কটা যেমন থেমে গেছিলাম একটা জায়গায় গিয়ে, এটা A1, এটা A2, এটা A3। আগের অঙ্কটাই আসলে বুঝতে পারি আমি যে একটা জায়গায় গিয়ে থেমে গেছিলাম। এই যে এই জায়গায় গিয়ে লক্ষ্য করি, এ যদি, আমি বলছিলাম না, এ যদি A1 চুজ করে, B3 চুজ করবে, বি যদি B3 চুজ করবে, তাহলে হচ্ছে A3 চুজ করবে, A3 চুজ করলে B2 চুজ করবে। দেখ, দিয়ে দুজনে আর কেউ B2 চুজ করলো, যেই এ আর অন্য জায়গায় যাবে না, কারণ A2 চুজ করলে তো বি আবার অন্য জায়গায় চলে আসবে, এখানে সেটেল করে, মানে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট চলে আসবে। এইটার ক্ষেত্রে দেখা এরকম কিছু আসে কিনা, মানে যখনই স্যাডেল পয়েন্ট সলিউশন থাকবে ওই জিনিস চলে আসবে। যখন এই প্রবলেমটা করবি, ধর A1 চুজ করলে, ইফ এ চুজেস A1, দেন বি কোনটা চুজ করবে আমাকে একটু বলতো? ইফ এ চুজেস A1, বি কোনটা চুজ করবে? B3। এবার ইফ বি চুজেস B3, দেন এ আর A1 চুজ করবে না, কারণ এ দেখছে B3 যদি ও চুজ করে দেয়, আমার তো অন্য দুটো অপশন পেয়ে যাচ্ছি। আইদার সে চুজ করবে A2 অথবা হচ্ছে, বুঝে গেল? দেখ, A2 অথবা A3। আচ্ছা, ফর এক্সাম্পল আমি চুজ করলাম, মানে যে ইফ এ চুজেস A1, দেন বি এর হাতে অপশন ছেড়ে দেবো, মানে দুজনে গেম খেলছি ধর, মানে প্রথমে আমি চুজ করলাম, দেন তোর চুজের অপশন দিলাম। তুই বলবি আমি কেন বাবা B1 চুজ করবো, আমি B3 চুজ করবো। আচ্ছা, যেই তুই B3 চুজ করবি, আমি বলবো আমি কেন A1 চুজ করবো, আমি A3 চুজ করবো, বা A2 চুজ করতে পারতাম, আমি ফর এক্সাম্পল A3 চুজ করলাম। ইফ এ চুজেস A3, বি কেন বলবে বা B3 চুজ করবো, আমি B2 চুজ করবো। আবার বি চুজেস B2, ইফ বি চুজেস B2, দেন বলবে কি যে কেন আমি হচ্ছে আর A3 চুজ করব, কেন আমি চুজ করব হচ্ছে A2, B2, সরি A2 বলছি, আবার A1। লক্ষ্য করে দেখি সাইক্লিক অর্ডারে ঘুরতেই থাকবে, কোনো দিন গিয়ে কেউ কোনো জায়গায় গিয়ে মনের মিল হবে না, বুঝতে পারছিস তো? মানে ও একটা চুজ করলে বলবে না আমি ওটা করবো না, আমি ওটা করবো, এই করতেই থাকবে। তুই যদি অন্যভাবেও যেতি, ধর হচ্ছে আমি প্রথমে বললাম এ কে চুজ করাবো, বা প্রথমে বি কে চুজ করবো, বি বললো হচ্ছে আমি বলবো B1 চুজ করবো। আচ্ছা, বি যদি B1 চুজ করে, নিশ্চয়ই A2 চুজ করবে না, এ বলবে আমি A1 চুজ করবো। এবার এ যদি A1 চুজ করবে, বি বলবে আমি A1 চুজ করবো না, আমি হচ্ছে B3 চুজ করবো। বি যদি B3 চুজ করে, এ বলবে আমি ধর হচ্ছে A2 চুজ করবো। এ যদি A2 চুজ করে, বি বলবে আমি আবার B1 চুজ করবো। আর বি যদি B1 চুজ করে, এ বলবে আমি আবার A1 চুজ। সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকবে, কোনো জায়গায় তাদের মিল হবে না, বুঝলি অঙ্কুশ? অঙ্কুশ সরকার, বুঝেছিস তো? মনের মিলটা খুব দরকার বিজনেস করতে গেলে, নইলে হবে না। মানে পিওর মুভে যদি সলিউশন, হ্যাঁ স্যার আপনি এত সুন্দর বোঝালেন, আপনার থেকে ভালো কেই বা জানবে বলুন? না, আমি সবই জানি, তুই জানিস কিনা এটা নিয়ে ব্যাপার, ঠিক আছে? মানে আমি কি বলতে চাইছি সেটা যদি বুঝিস তো খুবই ভালো। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে এই প্রবলেমগুলো তোদের দেখতে হবে, হ্যাঁ, মোটামুটি। তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, আমি যেভাবে এখানে চুজ করলাম, কোনো জায়গায় গিয়ে এটা হচ্ছে না, এটা তখনই হবে যদি এটা হয়, মানে এই জিনিস হয়, কোনো স্যাডেল পয়েন্ট না থাকে। স্যাডেল পয়েন্ট থাকলে দেখবি কোনো একটা জায়গায় গিয়ে ওদের ওই ধরনের অ্যাডজাস্টমেন্ট চলে আসে, ও ওটা চুজ করলে ওটাই চুজ করছে, আর কোনো জায়গায় মুভ করছে না, একটা জায়গায় সেটেল হয়ে গেছে।
ঠিক আছে, এমন নয় যে কোনো গেম দেওয়া থাকবে আর স্যাটেল পয়েন্ট সলিউশন পেয়ে যাবো, তাহলে খুব ভালো হতো। যখন স্যাটেল পয়েন্ট থাকবে না তখনই আমার এই প্রবলেমটা যদি আমাকে সলভ করতে হয়, মানে এটা তো একটা মার্কেটের গেম, তাহলে এটা তো একটা ভ্যালু অফ দ্য গেম থাকবে, এইরকমই ম্যাট্রিক্স দিবেন, তাহলে এর ভ্যালু অফ দ্য গেম পাবো। ইন দ্যাট কেস আমরা তখন পিওর মুভ করব, মিক্স স্ট্র্যাটেজি মুভ করব না। ঠিক আছে, সরি, মিক্স স্ট্র্যাটেজি মুভ করবো, পিওর মুভে আমার সলিউশন আসবে না। মিক্স স্ট্র্যাটেজি মুভে সলিউশন করতে গেলে কি করতে হয় তখন আমাকে দেখতে হবে। ঠিক আছে, মিক্স স্ট্র্যাটেজি মুভে সলিউশন করতে গেলে সেটা পরে আসবো, পরের দিন আসবো। এই জিনিসগুলো বোঝা গেছে? হুম, ব্যাপারটা এরকম। এই জিনিসগুলো বোঝা গেছে, পিওর মুভ, পিওর স্ট্র্যাটেজি কি জিনিস। এরপরে মিক্স স্ট্র্যাটেজি আছে, মিক্স স্ট্র্যাটেজি আমি নেক্সট দিনই বলবো। হ্যাঁ, গেমটা একটু অন্যরকম। এলপিপির পার্টগুলো যেরকম, এলপিপিটা বাকিগুলো যতটা একটু সেটা, গেমটা একটু মানে বুঝতে একটু কঠিন, বাট অঙ্ক করতে খুব সোজা, মানে অঙ্ক করতে কোনো কঠিন নেই, এলপিপির কোনো অঙ্ক করতে কোনো কঠিন কোনো ব্যাপার নেই, সব অঙ্ক সেম, খুব সোজা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, একটু বুঝতে গেলে ভাবতে হয় যে মানে ব্যাপারটা আছে, বোঝার ক্ষেত্রে একটু গেম থিওরি একটু প্রাথমিক অবস্থায় অন্যরকম লাগে, বাকিগুলো তো বোঝার কোনো নেই সেরকম কিছু। বুঝেছিস কি বলতে চাইছি আমি? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইগুলো তোরা কোন অঙ্কগুলো করবি তাহলে আমি একটু বলে দিই। হ্যাঁ, তোরা হচ্ছে, তোদের কাছে বই তো নিশ্চয়ই সকলের কাছে আছে। হ্যাঁ, এই 19A 443 পেজে, হ্যাঁ 443 পেজে 19A এর অঙ্কগুলো